উনি বলা শুরু করলেন গম্ভীর গলায়, আমি আমার হাজবেন্ডকে গলার নলি কেটে খুন করেছি। এটা বলছে? এটা উনি বলছেন। যখন উনি ঢুকছেন কৌস্তব, চোখ দুটো না প্রচণ্ড লাল, মানে রেগে গেলে যে আমাদের চোখ লাল হয়ে যায় একদম বড় বড়। তো কোনো ঘটনা ঘটতে পারে, সেই ঘটনার আগে থেকে না একটা পূর্বাভাস আবহমণ্ডলেই তৈরি হয়। কেউ একজন মারা গেছে এবং তার আত্মাকে কোনো একটা মিডিয়ামের মধ্যে নিয়ে এসে অনেক প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করি। চুলের মুঠি ধরে দেখিয়ে বলে, এই দেখ তোর বাবা, দেখ নে শান্তি পা। এবার বাচ্চাটা ওই অবস্থায় দেখে মানে ভয়ে কি করবে, মানে কি করবে না, এরকম করে যে চিৎকার করে উঠে ছুটে দৌড়ে বেরিয়ে মেন দরজা খুলে সেখানে দরজায় 2-4 বার আঘাত করে অজ্ঞান হয়ে যায়। কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে, শুধু হরর নয় প্যারাসাইকোলজিক্যাল একটি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকে আমাদের সাথে রয়েছেন প্যারাসাইকোলজিস্ট ইন্দ্রায়ুধ সেন। এনার থেকে আজকে এমন এমন জিনিসপত্র জানতে পেরেছি, এমন এমন কেস স্টাডি শুনেছি এবং এমন এমন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। শেষ অব্দি এপিসোডটা দেখুন এবং জানান কেমন লাগলো। আপনারা যদি আমাদের চ্যানেলের মেম্বার হতে চান, আমাদের এই প্রচেষ্টাটাকে সাপোর্ট করতে চান, তাহলে ডেফিনেটলি মেম্বারশিপ নিতে পারেন। নিচে জয়েন বাটন রয়েছে, সেখানে ক্লিক করে মেম্বার হতে পারবেন আপনারা। যারা মেম্বার হবেন তাদের জন্য অনেকগুলো স্পেশাল পার্কস রয়েছে, যেখানে আমি মাসে একবার লাইভ সেশন নেব, 101 আপনাদের সাথে কথা বলবো, আরও অনেক পার্কস রয়েছে। এছাড়া আপনারা যদি কৌস্তবের আড্ডার এই ভিডিওটা দেখেন এবং আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি পডকাস্টে বা বিভিন্ন প্রোডাক্টস, সেই প্রোডাক্টসগুলো আপনারা নিতে পারেন নিচের লিঙ্কে ক্লিক করে। যদি আপনারা নিজের লাইফে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপার, এরকম স্পিরিচুয়াল ব্যাপার, অথবা আপনার নিজস্ব কোনো ব্ল্যাক ম্যাজিকের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, অথবা কোনো পডকাস্ট করতে চান, আমাদের স্টুডিওতে এসে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা প্যারাসাইকোলজিক্যাল হরর পডকাস্ট। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছেন প্যারাসাইকোলজিস্ট ইন্দ্রায়ুধ সেন। সবার আগে বলো ইন্দ্রায়ুধদা, তুমি কেমন আছো? কৌস্তব, খুব ভালো আছি। অনেক দিন পরে তোমার সাথে আবার প্রায় এক বছর পরে খুব ভালো লাগছে তোমার পডকাস্টে এসে। আবার নতুন কিছু হয়তো আমরা জানবো। ব্যাপারটা এরকম, তুমি আমাকে তোমার কিছু কেসের ব্যাপারে জানাচ্ছিলে, যে প্যারাসাইকোলজিক্যাল ওয়েতে যে কেসগুলোকে সলভ করা হয়েছে বা কেসগুলোর ব্যাপারে তুমি জানতে পেরেছো বা তোমার কাছে এসেছে। প্রথমের কেসটা শুনে মানে আমরা তো রেকর্ডিংয়ের আগে প্রায় 1-1.5 ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা নিয়ে একটা আলাদা পডকাস্ট হয়ে যেতে পারতো। বাট যে কেসটার কথা বললে সেটা সত্যি বলছি খুব ডিস্টার্বিং, মানে আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেছিলো পুরো জিনিসটা শুনে। পজেসড কেস ছিল ওটা, কলকাতারই একটা ব্যাপার, যেটা হয়তো 2007-এ ঘটেছিল, আজ থেকে প্রায় 19 বছর আগে। কি ঘটেছিল 19 বছর আগে? আমার জীবনের প্রথম কেস ছিল সেটা। এবং তোমার জীবনের ফার্স্ট কেস? একদম। আচ্ছা। এবং প্রথমেই যে ওরকম একটা ভারী কেস পাবো, সেটা আমার তো এক্সপেকটেশনে ছিলই না সেই জিনিসটা। তুমি বুঝতেই পারছো, তখন সবে পড়াশোনা করে কর্মজগতে ঢুকেছি এবং তারপরে প্রথম দিন যখন প্র্যাকটিক্যাল করতে বসেছি, আমার সিনিয়ররা আমার সাথে রয়েছেন এবং আমার টেস্ট হচ্ছে সেখানে। তো এরকম একটা কেস আমাদের সেই দিনকার, যদি আমি ঘটনাটা বলি, মানে খুব আমার কাছে শুনে খুব অবাক করা লেগেছিল। আমি এখনও বুঝতে পারিনি যে এরকম ধরনের জিনিসপত্র আমাদের সোসাইটিতে চলছে। কারণ 2007-এর কথা বলছি, তখন আমার বয়স অনেকটাই কম এবং এই ফিল্ডে একদমই নতুন বলতে পারো। সেই দিক থেকে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। একটা আনএক্সপিরিয়েন্স লোকের কাছে এরকম একটা অদ্ভুত, মানে আমার গায়ে শিহরণ দেওয়ার মতন একটা যদি ঘটনা আমরা একদম প্রথমেই, তখন না অন্যরকম একটা ব্যাপার তৈরি হয়। মানে এটা লাকও বলতে পারো যে আমি পেয়েছিলাম সেই জিনিসটা। তো ব্যাপারটা কি হয়েছিল, আমাদের না যেটা হয়, আমরা যখন কোনো ক্লিনিক্যাল কেসেস দেখি বা কোনো ধরো না ক্রিমিনাল কেসেস দেখি, তখন আমাদের একা বসতে দেওয়া হয় না, আমাদের প্যানেল থাকে। তো 4-5 জন থাকেন সেখানে, কিছু সিনিয়র ডক্টরসরা থাকেন, সাইকোলজিস্টরা থাকেন, কিছু তোমার ধরো আমাদেরই মতন এন্ট্রেন্স যারা রয়েছেন তারা থাকেন। তো এরা কেস হিস্ট্রি নেয়, মানে
কি হয়েছে সেটা নেয়। তো সেই দিনকে আমাদের প্রথম যিনি এসছিলেন, মানে যেই কেসটা ছিল, তিনি বছর 40-42-এর একটি ভদ্র মহিলা, নাম আমাদের বলা যাবে না বলে আমি নাম বলছি না, একটি ভদ্র মহিলা, এবং তিনি বেশ একটু ধনী সম্ভ্রান্ত পরিবারের, বিবাহিত, তার একটি কন্যা রয়েছে। তিনি ক্রিমিনাল কোনো একটি কারণে অ্যারেস্ট হয়েছিলেন এবং সেই তারপরে তাকে কোর্টে চালান করা হয়। কোর্ট মনে করেন যে তার কোনো সাইকোলজিক্যাল কিছু ইস্যুস রয়েছে অথবা পজেসড হওয়ার কোনো সম্ভাবনা, সেটা তো আমরা বুঝতে পারি, কোর্ট এইসব মানবে না। তো তিনি আমাদের কাছে কেসটাকে রেফার করেন। তো আমরা সেই কেসটাকে ডিল করা শুরু করি। যেটা হয়, আমরা বসে রয়েছি, আমাদের সন্ধেবেলার একটা অ্যাম্বিয়েন্স তুমি বুঝতেই পারো, কারণ ওই ধরনের কেসেসগুলো না একটু বেলার দিক করেই আসে। তো দরজা খুলে প্রথমে একজন কনস্টেবল ঘরে ঢুকলেন এবং আমরা তখনই দেখে বুঝে যাই যে এটা ক্রিমিনাল কোনো কেস হবে। তো তার পেছন পেছন একজন মাঝবয়সী, ওই 42-40 এজের একজন ভদ্রমহিলা, একটু ভারী চেহারার, ঢুকে আসলেন। এবং যখন উনি ঢুকছেন, কৌস্তব, চোখ দুটো না প্রচণ্ড লাল, মানে হয় না যে রেগে গেলে যে আমাদের চোখ লাল হয়ে যায় একদম বড় বড়, তিনি একদম চোখের পলক ফেলছেন না এরকম লাল। উনি ঢুকলেন, ঢুকে চেয়ারটা নিয়ে সরালেন, নিজেই থপ করে বসে গেলেন। তো এরা আমরা দেখিনি কখনো। কনস্টেবলটা পাশে দাঁড়িয়েছিল। এবার আমাদের যিনি সিনিয়র ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন, নাম জিজ্ঞাসা করলেন। কনস্টেবলটা তার উত্তর দিল, কোথায় থাকেন উত্তর দিল, কেস নাম্বার, মানে এই যে ক্রিমিনাল কেসগুলো আসে তাদের নাম্বার থাকে একটা, সেই নাম্বারটা নেওয়া হলো। নিয়ে এবার আমরা মেন জায়গায় যে আপনার কি হয়েছে সেই এক্সপ্লেনেশনে গেলাম। আমাদের যিনি সিনিয়র ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে বলুন। এবার সেই মুহূর্তে কনস্টেবল এগিয়ে এসে বলতে শুরু করেছেন। ভদ্রমহিলা কনস্টেবলের দিকে কটকট করে তাকিয়ে বলছেন যে আমার ঘটনা আমি বলবো, আপনি কেন বলবেন? একটা পেশেন্টের কাছ থেকে এরকম দাম্ভিক স্বরে এরকম আওয়াজ বা এরকম কথা এক্স্যাক্টলি আমরা এক্সপেক্ট করিনি। তো স্বাভাবিক প্রত্যেকে খাতার দিকে, নোটসের দিকে তাকিয়ে রয়েছি, উনি কি বলবেন আমরা সেটাকে জিস্ট করে লিখব। সবার চোখ ভদ্রমহিলার দিকে। দেখে একটুও ভীত বা সন্ত্রস্ত বলে মনে হলো না, তার থেকে বরং মনে হলো না চোখ দুটো তো লাল, আমি এক্ষুনি বললাম। এবং অদ্ভুত রকমের একটা, সে হয় না যে আমরা সিনেমাতে এরকম দেখেছি যে ধরে নাও তুমি প্রচণ্ড খারাপ একজন মানুষ, তুমি জানো কি হতে পারে, লোকের পোজেসড হয়ে গেলে যেরকম হয় না যে সেই একটা মানে আমি সব কিছু করে ফেলবো, এরমভাবে চেয়ারে বসে রয়েছেন, এরমভাবে তাকিয়ে, এবং উনি বলছেন, কথা বলছেন। তো ওনার মুখ থেকে যেই ঘটনা আমরা শুনেছিলাম সেটা আমি একটু এক্সপ্লেন করলে তুমি বুঝতে পারবে। থাকেন ওনারা সাউথের দিকে, মানে সাউথ ক্যালকাটার দিকে একটি অনেক উঁচু বিল্ডিংয়ে, এবং যেহেতু উনি অনেক সম্ভ্রান্ত পরিবারের, তাই ওনার বরের মানে ব্যবসা বা এই জাতীয় কিছু ছিল। তো উনি কি করলেন, উনি বলা শুরু করলেন গম্ভীর গলায় যে আমি আমার হাজবেন্ডকে গলা নলি কেটে খুন করেছি। এটা উনি বলছেন, এবং তার সঙ্গে এরকম টোনটা আমার এখনো মনে আছে, আমার গা কাঁটা দিচ্ছে যে জানেন কিভাবে, এই যে এইভাবে ধরে এরমভাবে নোড়া দিয়ে ঠুকে 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 গলাটা কেটেছি। এবার নোড়া দিয়ে ঠুকে গলা কেটেছে? এক্স্যাক্টলি, আমি তোমাকে এবার পুরো জিনিসটা বলি। উনি যেটা বললেন, এক্সপ্লেন করলেন, যেটা বুঝলাম আমরা, সেটা হচ্ছে ওনার হাজবেন্ডের সাথে ওনার খুব একটা ভালো হয়তো কোনো কারণে সম্পর্ক ছিল না, এবং ছোটবেলা থেকেই হয়তো উনি এমন অনেক বার দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছিলেন, যেই কারণে তার বাড়ির লোকজন তাকে এই ওঝা বলো, তান্ত্রিক বলো, এই সমস্ত জায়গার সাথে ওনাকে বিলং করিয়েছিলেন। এই তান্ত্রিক এই জাতীয় জিনিসগুলো এসে যাওয়ার জন্য ওনার না চরিত্রের মধ্যে তার প্রভাব একটা পড়েছিল, মানে সেরকমই কিছু ব্যাপার ছিল যার জন্য ওনাদের কাছে যেতে হয়েছিল। তুমি যদি বারবার শ্মশানে যাও দেখবে তোমার মধ্যেও একটা পরিবর্তন আসবে। তুমি যদি বারবার কোনো তান্ত্রিক কোনো প্রসেসিংয়ে যাও দেখবে তোমার, কারণ কি তুমি ফ্রিকোয়েন্সি নিয়ে খেলছো, তার প্রভাব তোমার শরীরে থাকবেই। তো আমাদের মনে হয়েছিল কোথাও গিয়ে হয়তো ওনার মধ্যেও সেই প্রভাব ছিল। এবং এখানে একটা কথা বলি কৌস্তব, দেখবে যাদের মধ্যে এই
জিনিসপত্রগুলো অতিরিক্ত পরিমাণে হয়েছে না, তাদের সেক্সুয়াল এনার্জি না অনেক ইভোক করে, কারণ হাই মূলাধার হয়ে যায়। চক্রটাই এক্স্যাক্টলি, মূলাধার চক্র এবং তার সাথে লাগোয়া যে স্বাধিষ্ঠান চক্র রয়েছে, দুটোই তো স্বাধিষ্ঠান মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য মেন জিনিস, তো ইভোক করে। ভদ্রমহিলা এক্সট্রা কিছু ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছিলেন, যেটা ওনার হাজব্যান্ডের পছন্দ হয়নি, এবং উনি ভীষণ ডিটারমাইন্ড ছিলেন যে উনি এগুলো কন্টিনিউ করবেন, ওনাকে কিছু বলা যাবে না। কি বলছো? এক্স্যাক্টলি, এবং সেটা ভালগারিটির মধ্যে দিয়ে। আমি তোমাকে বলতে পারবো না, কারণ দর্শকরা অনেকেই রয়েছেন, আমার মনে হয় না তুমি চাইলে বলতে পারো। সেই জায়গাগুলো খুব কমপ্লিকেটেড। তবে আমি যতটুকুনি তোমাকে জেনেছি আমি সেটুকুনি একটুখানি এক্সপ্লেন করি। উনি মাল্টিপল রকমে বিভিন্ন রকমভাবে সেক্সুয়ালি ইনভলভ থাকতেন, এবং সেটা খুব ভালগারিটির মধ্যে দিয়ে, এবং ওতে ওনার খুব ভালো লাগতো। এই নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো প্রচণ্ড তোমার একটা অশান্তি চলতেই থাকতো। এবার যেহেতু ওনার হাজব্যান্ড একজন নামকরা তোমার ব্যবসায়ী, তো লোক সমাজে নিয়ে যাওয়ার তো একটা ব্যাপার ছিল, তো সেখানে ওটা হতো না। ওনাদের একটি বাচ্চা মেয়ে আছে, তো তার প্রতি তার যথেষ্ট ভালোবাসা বা এইগুলো ছিল। হাজব্যান্ডের সাথে মেয়েটির খুব ভালো সম্পর্ক ছিল। তো এরকম দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটতে ঘটতে যখন এটা চরম পর্যায়ে চলে যায়, তো একদিন ওনার হাজব্যান্ড ওনাকে 3-4 জন পুরুষের সাথে হয়তো দেখে নিয়েছিলেন খুব একটা খারাপ অবস্থায়। 3-4 জন। তো তাতে তাদের প্রচণ্ড রকমভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ঝগড়া অশান্তি তৈরি হয়, এবং সেদিনকে উনি যেই রকম অবস্থার মধ্যে ছিলেন উনি নিজেই ব্যাখ্যা করলেন, বললেন যে আমি প্রচণ্ড এনার্জাইজড ফিল করছিলাম, মনে হচ্ছিল কেউ যেন আমাকে আমার সাথে, মানে আমি তো উপভোগ করছি, আমার সাথে সেও উপভোগ করছে, এই ধরনের কথাবার্তা তিনি বলছিলেন। আমি এই জায়গাটা একটু জানতে চাইছি, মানে উনি 3-4 জনের সাথে সেক্সুয়ালি ইনভলভ ছিলেন যে সময় হাজব্যান্ড ধরে ফেলে। একদম। উনি বলছেন যে উনি নিজে যেমন এনজয় করছিলেন, ওনার সাথে কেউ একটা ছিল যেও এনজয় করছিল। একদম। 3-4 জন পুরুষ এর কথা বলছেন? না, 3-4 জন পুরুষ নয়। ওনার মনে হচ্ছিল ওনার শরীরের মধ্যে এমন একটি শক্তি কিছু একটা আছে, বা কেউ একটা আছে, যে ওর সাথে সাথে এই বিষয়টা ভোগ করছে। এবং উনি এটা প্রায় বলছিলেন যে আমি যখনই এরকমভাবে ইনভলভড হই, তখনই আমি এইটা ফিল করি যে আমার সাথে সাথে কেউ যেন সেটাকে উপভোগ করছে, এবং তাতে তার যে উপভোগ করার যে বিষয়টা সেটা আরও 4 গুণ বেড়ে যাচ্ছে, এবং উনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। তো যাই হোক, এরকম কি পাও তোমরা? হ্যাঁ, এই ধরনের কেসেস তো আমরা প্রায় পাই। বলছি না যে দেখো এখনকার দিনে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের জায়গাটা প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছে, আগেও ছিল, আগে হয়তো এতটা সামনে আসতো না, বাট এই যে বলছে যে ভেতরে কেউ রয়েছে যে এনজয় করছে, এটাই তো মেন ঘটনা। সেটাই তো বলছি যে এই ধরনের আজও মনে আছে দীর্ঘ 19 বছর পরে। তার কারণ হচ্ছে ওটা রেয়ার অফ দি রেয়ার কেস ছিল আমাদের কাছে, যে একজন এরকমভাবে এনজয় করছে এবং তিনি বলছেন তার ভেতরে অন্য কোনো একটা শক্তি পুরো জিনিসটাকে উপভোগ করছে। এটা অদ্ভুত লেগেছিল আমাদের কাছে। আমি বলতে পারবো না, কারণ এর ব্যাখ্যা হয়তো যারা আরও বেশি এইগুলো নিয়ে চর্চা করেন তারা হয়তো দিতে পারবেন, কিন্তু আমরা আমাদের কাজ করছিলাম সেখানে দাঁড়িয়ে। যারা এই বিষয়গুলো নিয়ে বেশি চর্চা করেন তারা হয়তো এর খুব সুন্দর ব্যাখ্যা দিতে পারবেন। তাহলে আমি তোমাকে একটা জিনিস বলি, উনি যখন ব্যাখ্যা দিচ্ছিলেন, যখন বলছিলেন, আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে শুনে, কারণ সবাই তার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। এবং এখনো মেন জায়গাতে যাওনি? আসছি আমি সেই জায়গাতে। এবং তার মুখের মধ্যে না একটা অদ্ভুত শয়তানি চাহনি, মানে তোমাকে বললে অসুবিধা নেই, আমি দেখে বুঝতে পাচ্ছি যে তার ভেতরে কোনো একটা অদৃশ্য শক্তি রয়েছে যে ওকে দিয়ে ওই জিনিসগুলো করাচ্ছে এবং ওর ভেতর থেকে ওগুলো বলছে। ঠিক আছে কৌস্তব, অদ্ভুত ব্যাপার। সন্ধ্যাবেলার দিকে তো আমরা এই জিনিসগুলো করি, ঠিক উনি যখন মানে এই জায়গাটায় এলেন এবং উনি যখন বলা শুরু করলেন যে এরকম ওনার হাজব্যান্ডের সাথে ঝগড়া অশান্তি হচ্ছে, বাইরে প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। মানে আমাদের তো ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর ওতে আরও আমরা খুব শিহরিত হয়ে গেছিলাম। মানে একটা থমথমে পরিবেশ চারদিকে, বৃষ্টি আসবে তার আগে। হ্যাঁ একদম। তো কিছুক্ষণ চুপচাপ, মানে উনি বসে বলছেন স্টপ, আমরাও লেখা বন্ধ করে
ওনার দিকে তাকিয়ে রয়েছি, উনি এটা কি বলছেন। তো এইরকম একটা অবস্থায় এদের থেকে খুব নেগেটিভ একটা ভাইব আছে, ভীষণ ভীষণ যেটা মানে খুব কন্টাজিয়াস মনে হয় যে তোমাকে ইনফিলট্রেট করে ফেলতে পারে, ভীষণ মানে আমরা কেউ সেদিনকে নিজেদের জায়গা থেকে নড়তে পারছিলাম না। কারণ এর অন্যান্য সময় কি হয়, যদি লং কেসেসগুলোর ক্ষেত্রে বা এরকম ডিস্টার্বিং কেসেসগুলোর ক্ষেত্রে আমরা কেউ উঠে যাই বা ব্রেক নিই, চা খাই বা এই জাতীয়, আমরা সেদিনকে কেউ নড়তে পারছিলাম না। মানে হয় না যে তুমি একটা খুব ভয় পেয়ে গেছো, তোমাকে কেউ মনে হচ্ছে যে চেপে বসিয়ে রেখে দিয়েছে পেছন থেকে ধরে, মানে তোমাকে গল্প শুনতেই হবে এরকম পেছন থেকে ধরে তোমাকে বসিয়ে রেখে দিয়েছে। আমরা নড়তে পারছি না, লিখতে পারছি না, শুধু শুনছি উনি কি বলছেন। দেন তারপরে উনি যেটা বলা শুরু করলেন, সন্ধেবেলা প্রচণ্ড হাজব্যান্ডের সাথে ওই অবস্থায় তো প্রচণ্ড অশান্তি শুরু হয়েছিল, ঝগড়া, প্রচণ্ড অশান্তি, মারপিট এটা হয়েছিল। তো উনি রাত্রিবেলা সেই দিনকে বাড়িতে কেউ ছিল না, মানে উনি, ওনার হাজব্যান্ড এবং বাচ্চা মেয়েটি থাকতো। বাচ্চা মেয়েটি অন্যের একটি রুমে থাকতো, যেরকম হয় না বড় লোকেদের বাচ্চাদের জন্য একটা আলাদা রুম থাকে, হাজব্যান্ড ওয়াইফের একটা বেডরুম থাকে, তো ওনারা একটা আলাদা রুমে ছিলেন। যেহেতু হাজব্যান্ড ওনাকে সেদিনকে ওই অবস্থায় দেখেছিলেন, তাই কথা কাটাকাটি হয়ে যাওয়ার জন্য হাজব্যান্ড তোমার বাইরে সেদিনকে শুয়েছিলেন বা গেস্ট রুমে শুয়েছিল ওনার বক্তব্য অনুযায়ী। তো উনি গোটা রাত ঘুমাতে পারেননি। রাত্রের দিকে উনি যেটা করেছিলেন, উনি আস্তে আস্তে এসে দেখছেন যে ওনার হাজব্যান্ড শুয়ে রয়েছে মানে বেডের ওপরে। তো উনি নিজের রাগ আর সামলাতে পারেননি, তখন তো ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে। এক্স্যাক্টলি। তো ওই যে রাগটা ছিল সেটা কন্টিনিউ চলেছে, রাগ আর সামলাতে পারেননি। উনি দরজা খুলে দেখেন যে ওনার হাজব্যান্ড শুয়ে রয়েছে অন্য একটি ঘরে, ঠিক আছে, এবং তার যে শব্দ, ঠিক এখানে আরেকটা কথা তোমাকে বলি, উনি এটাও এক্সপ্লেন করলেন যে এই যে উনি উঠে গেছেন, ওনার মনে হচ্ছিল যে কেউ ওনাকে নিয়ে যাচ্ছে, উনি যেতে চাইছেন না, ইনস্ট্রাকশন দিচ্ছে কেউ, হ্যাঁ, ভেতর থেকে ওনার মনে হচ্ছে কেউ ঠেলছে ওনাকে ক্রমাগত ওইদিকে যাও, এবং কন্টিনিউয়াসলি ভেতর থেকে উনি ফিল করছেন যে শেষ করে দিতে হবে, আজকে পুরোটাই শেষ করে দিতে হবে, ঠিক আছে। তো কেউ ওনাকে মানে এরকমও বলছেন যে যখন উনি দরজাটা খুলে ঢুকছেন তখন কেউ কানের কাছে সেই ফিস ফিস করে একটা শব্দ বলছে যে এটাই শেষ সুযোগ, তুমি ব্যবহার করো, তাহলে এরপরে আর কোনো চিন্তা থাকবে না। তো উনি দোনো মনো কনফ্লিক্টের মধ্যে দিয়ে ঢুকলেন। দরজা খোলার আওয়াজে ওনার হাজব্যান্ড জেগে গেছিল। যেই দেখেন যে উনি সামনে দাঁড়িয়ে আছেন, উনি উঠে এসে দরজা বন্ধ করতে যাবেন এবং হঠাৎ করে ওরমভাবে উঠে আসাতে উনি সমস্ত গায়ের জোরে হালকা করে ওনার বরকে, হাজব্যান্ডকে ঠেলা দেন, এবং তাতে কি হয়, ওনার হাজব্যান্ড একটু দেওয়ালে গিয়ে ধাক্কা লাগে, উনি ওখানে পড়ে যান অজ্ঞান হয়ে। এর পরের যে ঘটনাটা কৌস্তব, সেটা আমাদের মানে আমি সেই মুহূর্তে তো সেই ওখানে ছিলাম, আমার কান ফান পুরো গরম হয়ে লাল হয়ে গেছিল, আমি মানে হাত ঠকঠক করে কাঁপছে। উনি যেটা বললেন, আমি ওই অবস্থায় আমার গায়ের শক্তি দ্বিগুণ বেড়ে গেল এবং আমি টানতে টানতে আমার হাজব্যান্ডকে রান্নাঘরে নিয়ে আসলাম। আনলেন, এনে বটি দিয়ে হালকা করে গলার এখান থেকে উনি জাস্ট মানে হাতটা দিয়ে ধরে সেই আমরা যেরকম আখ কাটি বটি দিয়ে এরমভাবে, ছুরি দিয়ে যেরমভাবে কাটি মনে আছে, ওরমভাবে উনি কাটা শুরু করলেন। রক্ত বেরোচ্ছে গল গল করে এবং সারা শরীর ওনার ভিজে যাচ্ছে, এরকম করে তিনি হাজব্যান্ডের গলার কাটা শুরু করলেন। কাটতে কাটতে সেন্স ফেরেনি তার? না, সেন্স ফেরেনি, হয়তো কিছু হয়েছিল বা ডেথ হয়ে গেছিল বা এরকমটা হতে পারে, কিছু খাইয়েছিল রাতে, হতে পারে, বলা যায় না। উনি দেখো, কোনো পেশেন্টই আমাদের কাছে এসে পুরো কথা বলে না, হ্যাঁ, আমাদের কিছু তো লুকিয়ে বলে, হয়তো সেরকম হতে পারে। দেন উনি এটা বললেন, যেই জায়গাটা আমাদের সব থেকে বেশি মানে আমরা শকড হয়েছিলাম, উনি বলছেন যে আমি যখন কাটতে কাটতে গলার কাছটা এসে কাটছিলাম তো কিছুতেই কাটছিল না, তখন ওই মানে হাতে যেহেতু এখানে আমাদের শিরদাঁড়াটা থাকে, ওটা তো শক্ত না, ওইটা তো জোর লাগবে গায়ে। তো উনি বললেন যে মাছ যেরমভাবে কাটে ওই নোড়া দিয়ে মাছের মাথাটা, উনি ওরকম ঠুকে 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 শিরদাঁড়াটাকে কেটে মাথাটাকে আলাদা করেন। এবং
তো এইরকম একটা কন্ডিশনে আমরা ভীষণ রকমভাবে তখন থতমত খেয়ে মানে যাই। গলাটা কাটছে না, তাই জন্য মানে মাথাটা ধরে রেখেছে বটিতে, হ্যাঁ, আর মেরে এবার মেরে যেহেতু মেরে সিদ্ধারার ওই জায়গাটা একটু শক্ত, তাই নোড়া দিয়ে, হাতের সামনে নোড়া ছিল, ঠুকে 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 মাথাটাকে আলাদা করেছিলেন। মানে যাতে মাছ যেরকম আমরা কাটি না বাজারে দেখি না, যে বড় বড় মাছগুলোকে নোড়া দিয়ে মেরে মেরে কাটে, এক্স্যাক্টলি সেইভাবে। তো এইরকম একটা বিভৎস রকমভাবে যখন উনি কেটে রাখলেন, এবার উনি বললেন যে মাথাটাকে উনি একটা টাওয়ালের মধ্যে জড়িয়ে ডাস্টবিনের মধ্যে রেখে বডিটাকে নিয়ে শোয়ার ঘরে, মানে ওদের যে বেডরুম, যেহেতু সেখানেই সেই দিনকার পুরো ঘটনাটা ঘটেছিল, ওনার যত রাগ ওখানেই ছিল। উনি বলছেন যে অদ্ভুত রকমভাবে আমার মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ বলছিল যে আমি বডিটাকে নিয়ে গিয়ে ওখানেই রেখে উনি ওই যে খাটের ওপরে যে আমরা তোষকে শুই, তার উপরে দেখবে একটা পাতলা লেয়ারের একটা ছোট তোষকও থাকে, ওটার মধ্যে র্যাপ করে খাটের কাছে, মানে ওই হেডবোর্ডের কাছে জিনিসটাকে পুরো র্যাপ করে রেখে দিয়েছিলেন, দিয়ে উনি ওখানে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। মানে তারপরে এখন যেরকম আমরা চুপ হয়ে গেলাম, আমরা ওখানে 5-10 মিনিট ওরকম চুপ হয়ে বসেছিলাম, কারণ তারপর উনি থামলেন। এবার আমাদের অবস্থা বুঝতে পারছো যে সেখানে কি হয়েছিল। তখন কনস্টেবলকে জিজ্ঞাসা করাতে কনস্টেবল শুধু মাথা নেড়ে বলল, হ্যাঁ এই ঘটনাই ঘটেছিল। আমরা তো থতমত খেয়ে গেছি যে এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে উনি আমাদের সামনে বসে রয়েছেন, মহিলার মুখে ভয় অথবা দুঃখ অথবা অন্য কোনো যন্ত্রণার বিন্দুমাত্র ছাপ নেই, উপরন্তু তিনি হাসছেন এবং ড্যাব ড্যাব করে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আমাদের কাছে ভীষণ মানে শকিং লেগেছিল গোটা ব্যাপারটা। এই যে টোটাল ব্যাপারটা ঘটলো ইন্দ্রায়ুধা, বা এখনো বাকি রয়েছে, তুমি একটা জায়গাতে বললে ছোটবেলা থেকে ওকে ওই তান্ত্রিক ওঝা হ্যান ত্যান অনেকের কাছে নিয়ে যাওয়া হতো, আর তুমি যখন প্যানেলের মধ্যে ছিলে এই পুরো জিনিসটা শুনছিলে যে ওকে কেউ ইনস্ট্রাক্ট করছিল। এটা ওনার বক্তব্য ছিল, যেটা ওনার। তোমার কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে? দেখো কৌস্তব, আমরা ওনার তো কেস হিস্ট্রি নিয়েছিলাম, মানে এটা আমাদের নিতেই হয়, সমস্ত পেশেন্টদের একটা কেস হিস্ট্রি থাকে, তার ছোটবেলা কেমন কেটেছে, তার বড়বেলা কেমন কেটেছে, স্কুল কেমন ছিল, মা বাবার সাথে সম্পর্ক, এগুলো আমাদের নিতে হয়। আমরা যেটা ওনার ক্ষেত্রে জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে এরকম ছোটবেলা থেকেই উনি এরকম ফিল করতেন যে ওনার মধ্যে কেউ এসছেন, ঠিক আছে, এটা ওনার মনে হতো, কাইন্ড অফ আ ডেলিউশনস, এটা মনে করত। তো যেই কারণে ওনার বাড়ির লোকেরা বহুবার এরকম ওঝা তান্ত্রিক বলো, যেহেতু তখন উনি অনেক ছোট এবং উনি প্রথমের দিকে গ্রামের দিকে বিলং করতেন, তো আর গ্রামের দিকে বুঝতেই পারছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে চলন আছে। তো বারবার এরকম হয়েছে ওনার বক্তব্য অনুযায়ী বা ওনার থেকে যে ইনফরমেশন আমরা পেয়েছি, এবং তাতে আমাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে বারবার কেন হয়েছে। কারণ সাধারণত যখন আমরা যদি ধরেও নিই যে যদি ভূতে ধরে বা অন্য কোনো পজেসড হয় বা এন্টিটি এসে ভর করে বা কিছু হয়েছে, 1-2বারে ঠিক হয়ে যায়। উনি ছোট থেকে বিবাহর আগে পর্যন্ত অনেকবার গেছিল এবং একটি ভালো সম্পর্ক পেয়েছিল বলে ওনার বাড়ির লোক ওনাকে বিয়ে দিয়ে দিয়েছিল। ওকে ওকে ওকে। সাধারণত এই সমস্ত জিনিসগুলো কাউকে বলে না, বললে তো কেটে যাওয়ার কথা। এক্স্যাক্টলি, তো কাটেনি হয়তো, যেই কারণে ওনার মধ্যে, এবং বিয়ে হয়ে গেলে দেখবে খেয়াল করে মানুষের মধ্যে না একটা পরিবর্তন আসে, যে কোনো মানুষের মধ্যে। তাতে কি হয়েছিল, হয়তো সাপ্রেসড হয়ে গেছিল সেই এনার্জিটা। যে কোনো এন্টিটি বা এনার্জিকে তুমি যদি সাপ্রেস করো তাহলে তার গুণ বা ক্ষমতা আরো বেড়ে যায়। কিরকম ব্যাপারটা? প্রচন্ড, ধরো তোমার খিদে পেয়েছে, দ্যাটস আ এনার্জি, তুমি এবার খাচ্ছ না, সাপ্রেস করছো, তোমার অ্যাসিডি হয়ে যাবে, খিদে বেড়ে যাবে, নেগেটিভ ভাবে জিনিসটাকে, দ্যাটস আ এনার্জি না। এবার যদি তোমার মধ্যে কোনো এনার্জি থাকে, তুমি যদি তাকে সাপ্রেস করো, ধরো সেই এনার্জিটার অতটা ক্ষমতা নেই, তুমি তাকে এবার সাপ্রেস করছো। তার ক্ষেত্রে বিয়ে দেওয়াটা সাপ্রেসিভ এনার্জি ছিল, যেই কারণে তার হতে পারে তার এনার্জিটা ডেভেলপ করে গেছিল, হতে পারে যেই কারণে উনি অতটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলেন। এবং উনি যখন এই জিনিসগুলো করছিলেন, এবং ওই যে বললাম না, বারবার উনি বলছেন যে আমার মনে হয় ভেতর থেকে কেউ আমাকে বলছে যে আজকেই শেষ করো, আজকেই সব কিছু হয়ে যাবে,
এরপরে আর তোমাকে কিছু চিন্তা করতে হবে না। তো উনি এই প্রভোকের জন্য উনি এগিয়ে গিয়েছিলেন, এটা ওনার বক্তব্য অনুযায়ী। তো এটা হতে পারে এই যে ছোটবেলা থেকে যে তান্ত্রিক বা ওঝা বা এই জাতীয় জিনিসগুলো ওনার উপরে করা হচ্ছিল, হয়তো পুরো রোগ সারেনি, নিশ্চয়ই, ঠিক আছে, হতে পারে, যেই কারণে ওনার হয়তো এই জায়গায় উনি এসে পৌঁছেছেন। এর কনক্লুশন পার্টটা আরো ভয়ানক ছিল। ওকে, তুমি তোমার সমবয়স্ক মানুষের সাথে খারাপ ব্যবহার করতেই পারো, বা রাগে অথবা যে কোনোভাবেই হোক, পোজেসড হয়ে হোক, খারাপ ব্যবহার করতেই পারো, কিন্তু তুমি নিজের সন্তানের সাথে কখনো করতে পারবে না। উনি নিজের সন্তানকেও ছাড়েননি। বয়স কত বাচ্চাটা ছিল? 3-3.5 বছর, খুবই ছোট মেয়ে, একটি বাচ্চা মেয়ে। ঘটনাটা কি হয়েছিল, যখন ওই ব্যাপারটা হয়ে গেল তখন তো অনেকটা রাত, উনি ওখানেই শুয়ে পড়েছেন। পরের দিন সকাল থেকে মেয়েটির সাথে বাবার সম্পর্ক খুব ভালো ছিল, বাচ্চা মেয়েটির সাথে, যেটা আমি তোমাকে বললাম। তো যেহেতু সম্পর্ক ভালো, ওর বাবা যেহেতু ব্যবসায়ী এবং প্রায়শই বাড়ির বাইরে তাকে থাকতে হয়, সেই জন্য মেয়েটি বাবাকে মিস করতো, এবং যখন মিস করতো বাবাকে ফোন করতো, বাবা ফোন করে কথা বলে নিত, ও শান্ত হয়ে যেত। সেদিনকে সকালবেলা স্কুলে যাওয়ার পরে বা স্কুল থেকে আসার পরে বাবাকে যখন মিস করছে, তখন ও বারবার বাবার ফোনটা কল করছিল, তো পাননি, কলে ফোন তুলছে না বা ওঠাচ্ছে না। মেয়েটি তখন অ্যানশিয়াস হয়ে গেছিল, একটু উদ্বিগ্নতার মধ্যে চলে গেছিল, বারবার এসে ওর মাকে বিরক্ত করছিল। কত ছোট বাচ্চা মেয়ে ফোন করতে পারতো? এখনকার দেখো, মোবাইল তখন এসছে, একটা বড় লোকের ঘরের মেয়ে, ঠিক আছে, তাদের এই সব জিনিস ছোটবেলা থেকেই শেখানো হয়। 7-8 বছরের বড় লোকের ছেলেরা গাড়িও চালাতে পারে, ঠিক আছে, লাইসেন্স পায় না বলে হয়তো দেয় না, ও পারে, চালাতে পারে। তো এই জিনিসগুলো হওয়াতে ওর মা না বারবার বিরক্ত হচ্ছিল। স্বাভাবিক, বিরক্ত হবে, কিন্তু এইসব কিছুতে মানে এইসব মানে যখন কাটছিল বা কিছু করছিল না, উনি একদম শব্দ বা কিছু বুঝতে, কারণ ওদের আলাদা ঘর এবং বাচ্চাটি আলাদা একটি ঘরে দরজা বন্ধ করে নিজের ঘরে ছিল। সকাল থেকে ওর বাবাকে দেখতে পারিনি। এবার বাচ্চাটি সারা বাড়িতে তো রক্ত পুরো না হয়েছিল, তো বেডরুমে নিয়ে গিয়ে ও র্যাপ করে রেখেছিল, আর তো কোথাও হয়নি। কেটেছিল রান্নাঘরে, সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। বেডরুমটা ওই রকমই ছিল। এবার বাচ্চারা সাধারণত মা বাবার বেডরুমে যায় না, বড় লোকের বাচ্চারা, তাদের নিজস্ব রুম আছে, তারা খেতে ড্রয়িং রুমে আসে বা ওই জাতীয় জায়গাগুলো বিলং করে, স্কুল গেলে স্কুল হয়ে যায়, ওই নিয়েই থাকে। কিন্তু যেহেতু বাচ্চাটি তার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, মিস করছিল, তাই বারবার যখন দেখছে যে মানে রেসপন্স আসছে না ওই সাইড থেকে, তো তখন ওর মাকে ও জিজ্ঞাসা করে যে মা, বাবা কোথায় গেছে? তখন ওর মা বলে যে আমি জানি না, উনি রান্নাঘরে কাজ করছিলেন। এই সমস্ত কথা বা ইনফরমেশনগুলো ভদ্রমহিলা নিজে মুখে আমাদের দিচ্ছেন। তো তাতে মেয়েটি কিছুতেই স্যাটিসফাইড হয় না এবং সে আরও বিরক্ত করতে থাকে। বিরক্তির পরিমাণ দিনে দিনে উত্তর বাড়তে থাকে। সকাল গড়িয়ে দুপুর হয়, মানে বাচ্চাটি সকালে স্কুল, ও স্কুল থেকে আসার পরেই দুপুর হয়, দুপুর গড়িয়ে বিকেল হয়। তো যখন কন্টিনিউয়াসলি বাচ্চাটার মাকে বিরক্ত করতে থাকে, এবং ও বাচ্চাটি বলেও নাকি, এটাও বলেছিল যে আমার বাবা এমন কোনো দিনও হয়নি যে ফোন, মানে আমি ফোন করছি, বাবা কল ব্যাক করেনি, বাবা কেন কল ব্যাক করছে না, ঠিক আছে। তো তখন ওর মা এতে আরও বিরক্ত হয়, এবং ওই আগের দিন রাত্রে যে ওই সেই ভয়ঙ্কর একটা চেহারা সে ধারণ করেছিল, সেই চেহারা ধারণ করে ওর মেয়েকে একদম প্রায় খামচে ধরে, গলার কাছটা ধরে বলে, দেখবি তোর বাবাকে দেখবি, বলে টানতে টানতে পুরো রান্নাঘরে, ওই হয় না মেয়েদের যে ফ্রকটা এরকম কাঁধের কাছে ধরে টানতে টানতে নিয়ে এসে বলে দেখ, বলে ওই ডাস্টবিনের মধ্যে রেখেছিল, ওই ডাস্টবিনগুলো যেগুলো পা দিয়ে টিপলে মাথাটা খুলে যায়, তো ওখানে তোমার র্যাপ করে, টাওয়ালে র্যাপ করে না, তো মাথাটা বার করে টাওয়ালটাকে জাস্ট খুলে ওর বাবার মাথাটা চুলের মুঠি ধরে দেখিয়ে বলে, এই দেখ তোর বাবা, দেখ, নে শান্তি পা। এবার বাচ্চাটা ওই অবস্থায় দেখে মানে ভয়ে কি করবে, মানে কি করবে না, এরকম করে যে চিৎকার করে উঠে ছুটে দৌড়ে বেরিয়ে মেন দরজা খুলে, ও জাস্ট আধা অচৈতন্য অবস্থায়, ও ফ্ল্যাট তো সামনেই আর একটা ঘর ছিল, সেখানে দরজায় 2-4 বার আঘাত করে অজ্ঞান হয়ে যায়, আনকনশিয়াস হয়ে যায়।
এবং তারপরের ঘটনা যেইটুকুনি আমরা জানতে পারি ওই জানা যায় যে এটি ওই কনস্টেবলটা তারপরে বলা শুরু করে যে পাশের ঘরে যারা ছিলেন তারা আসেন এবং এসে বাচ্চাটাকে তাদের দরজা খোলেন, বাচ্চাটাকে নিচে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তারাও মানে হট্টগোল করে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে ওর ঘরে দিকে যেই ঢুকবে, ঘরে ঢুকেই একটা বোটকা গন্ধ ওরা পায়। ঘরে আসে, দেখে ভদ্রমহিলা খুব মানে বিধ্বস্ত অবস্থায় রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছেন এবং পাশে মানে যে ওই ডাস্টবিনটা ছিল উল্টে পড়া রয়েছে এবং কিছু একটা গোল মতন জিনিসের উপর একটা ন্যাকড়া বা ওই টাওয়েল চাপা দেওয়া রয়েছে। তো ওরা গন্ধ নিয়ে তখন খোঁজ খবর নিয়ে দেখে যে ওখানে কাটা মাথাটা পড়ে থাকে। তো ওরা চিৎকার করে ওঠে সবাই মিলে এবং তারপরে আরও লোকজন ডাকে, পুলিশ টুলিশ আসে, নিয়ে দেন যখন ওরা মানে পুলিশ আসে বা আরও লোকজন আসে, ওরা বেডরুমে যায়। বেডরুমে গিয়ে দেখে যে বিছানার পাশে র্যাপ করা একটা বডি, যেরকম এগরোল র্যাপ করা থাকে ঠিক সেরকম র্যাপ করা একটা বডি, তার একটা সাইড থেকে মানে হয়তো রক্ত পড়েছে সারা রাত ধরে এবং মানে গড়িয়ে কালো হয়ে গেছে বিছানাটা এবং ভদ্রমহিলা পাশে বসে রয়েছেন। এই অবস্থায় উনি চুপ করেন। সেই মুহূর্তে পিন ড্রপ সাইলেন্স আমাদের রুমে এবং প্রত্যেকে তো মানে থতমত কি লিখবে আর কি করবে। যেটা জানা যায় পরে ওনার বিচার হয়, উনি শাস্তি পান এবং ওনার অনেক বেশ হয়তো যাবজ্জীবনই হয়েছিল, আমরা ঠিক জানি না। তবে তারপরের একটা খুব প্যাথেটিক ঘটনা ছিল যেটা আমাকে খুব শকিং করেছিল, কারণ আমি যখন পরবর্তীকালে ওই বিষয়গুলো নিয়ে ভাবছি, প্যারাসাইকোলজি নিয়ে কাজ করছি বা এই ধরনের পোজেসড হওয়া কেসেসগুলো দেখছি, তখন আমি হয়তো আজকে বুঝতে পারি যে কি হয়েছিল সেদিনকে। যেটা খবর পেয়েছিলাম, উনি যেই জেলখানায় ছিলেন মানে যেই গারদে ছিলেন, সেটাও একটা খুব খারাপ এবং ভয়ঙ্কর দুর্ঘটনা, পরিণতি বলা যেতে পারে। কোনো এক রাতে ওনার প্রচণ্ড জল তেষ্টা পায়। তো উনি চিৎকার করে ওয়ার্ডেনকে ডাকতে থাকেন এবং এই ধরনের ক্রিমিনাল কেসেসগুলোকে না মানে যেগুলো একটু অ্যাগ্রেসিভ, যেগুলো একটু ভালগার, সেগুলো খেয়াল করে দেখবে একটু আলাদা রাখা হয় ওদের চেম্বার, হ্যাঁ ওদের সেলসগুলো একটু আলাদা হয়। তো এবং রাত্রিবেলার দিকে তো কেউ থাকে না ওয়ার্ডেনরা ওই সমস্ত জায়গায়। তো উনি এরকম নাকি তার হঠাৎ জল তেষ্টা পায়, যেটা আমরা পরে জানতে পেরেছিলাম, এবং উনি অনেক রক্ষণ ধরে ডাকতে থাকেন ওয়ার্ডেনদের, কেউ আসে না, সাড়া দেয় না। তো উনি নিজের তেষ্টা মেটানোর জন্য নিজে বাথরুম করেন এবং সেটাই খান। তো সেই জিনিসটা খাওয়ার দরুন তার ইনফেকশন হয়ে যায় এবং তিনি তার জন্য মারা যান, এটা পরে আমরা জানতে পারি। তো পরিণতিটা খুব একটা ভালো ছিল না সেই দিক থেকে দেখতে গেলে, স্বাভাবিক, সেটা মানে খুব খারাপ লেগেছিল। তো এই কেসটা আমার মনে আছে এই কারণে, কারণ দেখো আজ আমি হয়তো আমাদের যে আলোচনা প্যারাসাইকোলজি, আমরা একজন প্যারাসাইকোলজি বা সাইকোলজিস্ট হিসেবে গোটা কেসটা ডিল করছিলাম, কিন্তু যেই উপস্থাপনাগুলো আমরা পেলাম, যেই বর্ণনা বা ঘটনার বর্ণনাগুলো আমরা পেলাম, সেটাকে তো পুরোটা তুমি সাইকোলজি বলতে পারবে না, একদমই না। নিশ্চয়ই কিছু তো তার পেছনে গল্প আছেই, আমরা হয়তো সেটা পুরোটা জানি না, বাট চলছে অনুসন্ধান। এরকম হাজারে হাজারে লাখো লাখো অনেক ঘটনা দুর্ঘটনা ঘটছে, আমাদের জীবনেই ঘটছে। তো এই জিনিসটাই হয়তো আমাদেরকে এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করতে বা আলোচনা করতে আমরা অনেক কিছু জানতে পারি এই জিনিসগুলো নিয়ে, কারণ এতে মানুষের দুঃখ লুকিয়ে আছে, এতে যন্ত্রণাও লুকিয়ে আছে, আবার অনেক ভয়ের জিনিসও লুকিয়ে আছে, কত কি ঘটছে হচ্ছে। এক্স্যাক্টলি। বেসিক্যালি আমার সাথে ইন্দ্রদা অনেকেই যোগাযোগ করে যারা জানতে চায় দাদা প্যারাসাইকোলজি কোথায় পড়ানো হয় বা প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চাই, প্যারাসাইকোলজির বিষয়টা কি? কৌস্তব, প্যারাসাইকোলজি সাইকোলজিরই একটা পার্ট, ঠিক আছে, এটা প্যারা পার্ট। মেন বা যেগুলো আমাদের জেনারেল সাইকোলজি, তার সাথে এটা একটা প্যারালজিক্যালি চালানো হয়ে থাকে। ভারতবর্ষের মধ্যে একমাত্র পুনেতেই এই প্যারাসাইকোলজির উপরে ক্লাস করানো হয়ে থাকে এবং ব্যাঙ্গালোরের কিছু কলেজে খুব
কম কলেজে প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা করানো হয়, বাট ভারতের থেকে বেশি বাইরে এইটাকে নিয়ে বেশি চর্চা করা হয়ে থাকে। জার্মানিতে আছে, জাপানে আছে, ইউকেতে আছে, কানাডাতে আছে, এই নিয়ে প্রচুর করানো হয়ে থাকে। বিশেষত আমাদের মনের কগনিটিভ পার্ট, যেটা মানে জ্ঞানমূলক পার্ট, যেখান থেকে আমরা জিনিসপত্র সঞ্চয় করি, আমাদের জ্ঞানের যে অর্গানসগুলো আছে সেটা আমরা জানি 5টা জ্ঞান অর্জন করার জন্য: চোখ, নাক, কান, জিভ, ত্বক, এই যে 5টা আছে। সেখান থেকে আমরা বাইরের থেকে ইনফরমেশন ভেতরে নিয়ে ব্রেন সেটাকে অ্যানালিসিস করে নিজের মতন করে। তারপরে সেটাকে আমরা প্রয়োজনে কাজে লাগাই, অপ্রয়োজনে ভেতরে জমিয়ে রাখি। এটা হচ্ছে জেনারেল সাইকোলজি। প্যারাসাইকোলজি হচ্ছে ওই ব্রেন যখন এই 5টা সেন্স অর্গান থেকে নিজের ইনফরমেশন নিয়ে সেটাকে নিজের মতন করে কিছু একটা ভাবছে, কোনো রকমভাবে যদি এখানে এক্সট্রা কিছু জিনিস এসে অ্যাড হয় যেটার কোনো অর্থ আমরা খুঁজে পাই না সায়েন্টিফিকভাবে, তখন সেটাকে আমরা প্যারার আন্ডারে ফেলে দিই। 7 রকমের প্যারাসাইকোলজিক্যাল সাবজেক্টস রয়েছে। সেই 7 রকমের মধ্যে বিশেষভাবে প্রচলিত 3 থেকে 4 রকমের। খুব কমন একটা রয়েছে, আমরা খুব সবাই প্রায় জানি, সেটা হচ্ছে টেলিপ্যাথি। এটা প্যারাসাইকোলজির একটা বিরাট বড় পার্ট। যে ধরো আমি তোমার সম্পর্কে অন্য কোথাও বসে কিছু একটা ভাবছি, বা মনে করছি তুমি আমাকে কল করবে, বা তুমি আমার সম্পর্কে কিছু একটা ভাবছো, সঙ্গে সঙ্গে তুমি আমাকে কল করে জানতে চাইলে যে তুমি কি আমার সম্পর্কে কিছু বলছিলে বা ভাবছিলে, বা আমার ইচ্ছা করলো যে তোমাকে একটু কল করি। আমার সাথে এই জিনিসটা খুব বেশি হয়। আমি ভাবছি যে এর সাথে কথা বলবো বা এই কল করলে বেটার হতো, তার 5 থেকে 10 মিনিটের মধ্যে অনেকবার এরকম হয়েছে, অ্যারাউন্ড 15 থেকে 20 বার রিসেন্ট 1.5 বছরের মধ্যে। তখনই কল করেছে বা কিছু হওয়ার রয়েছে, ভাবছি যেটা হওয়ার নয় সেটা হয়েছে। এটা কি টেলিপ্যাথির আন্ডারে পড়ছে? হ্যাঁ, এটা কমপ্লিটলি টেলিপ্যাথির আন্ডারেই পড়ে। কারণ আমরা যখন কারুর সম্পর্কে কিছু ভাবি, সেখানে আমরা এর আগেও তোমার সাথে পডকাস্ট করেছি, সেখানে আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলেছিলাম। সবটাই ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে হয়। তো আমাদের মস্তিষ্কের মধ্যেও কিছু ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সিগুলো সবসময় পরিচালিত হচ্ছে। আমাদের কারুর মধ্যে সেই ক্ষমতা কিছু বেশি থাকে। যদি সেই ফ্রিকোয়েন্সি থ্রুতে তোমার ফ্রিকোয়েন্সি কানেক্ট হয়ে যায়, উইদাউট ফোন বা উইদাউট মোবাইল ফোন, তুমি কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। সেটা মানসিক কন্ট্যাক্ট বলা হয়ে থাকে। দ্যাটস আ টেলিপ্যাথি। এটা নিয়ে যারা গবেষণা করে তারা প্যারাসাইকোলজিস্ট। 3টে বা 4টে বললে খুব ওয়াইডলি স্টাডি করা হয়, একটা টেলিপ্যাথি, বাকি 3টে আরেকটা আছে যেটাকে আমরা প্রিকগনিশন বলি। প্রিকগনিশন মানে হচ্ছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এক্স্যাক্টলি। কগনিশন বিষয়টা মানে হচ্ছে, একটু আগেই তোমায় বললাম, যেটা আমরা আমাদের বোধ শক্তি দিয়ে বিচার করতে পারছি, দ্যাট ইজ কগনিশন। সেটা কখন সম্ভব? যখন আমি কোনো কিছু দেখছি, শুনছি, টেস্ট নিচ্ছি, গন্ধ পাচ্ছি বা স্পর্শ অনুভব করছি, তখনই কগনিশন সম্ভব। প্রিকগনিশন হচ্ছে এই 5টা জিনিস বাদ দিয়েও যদি আগে থেকে আমার কাছে ইনফরমেশন চলে আসে, সেটাকে প্রিকগনিশন বলে। ইন্টারেস্টিং। স্বপ্নের মধ্যে দিয়ে করা যায়। অনেকে স্বপ্ন দেখে এবং তারা তো দেখে যে ধরো তুমি স্বপ্ন দেখলে যে আগামীকাল তুমি একটা ফোন পাবে, যেটা দিয়ে তোমার হয়তো খুব প্রিয় একজন মানুষ তোমাকে ফোন করছেন, তুমি দেখলে স্বপ্নে, হয়তো দেখা গেল যে সেই সময় তোমাকে কেউ একজন ফোন করেছে। দ্যাট ইজ প্রিকগনিশন। আমি এরকম অনেক লোককে দেখেছি যে সে বহুদিন ধরে চাকরি পাচ্ছে না, হঠাৎ একদিন তার স্বপ্ন দেখলো এবং সে দেখলো যে সে আজকেই একটা কল লেটার পেয়েছে এবং সেখান থেকে তার জব হয়ে গেছে। এবং হয়তো সেদিন নয়, তার পরের দিনই হয়তো এরকম কোনো একটা ঘটনা ঘটলো যে কল লেটার চাকরি পেয়ে গেছে, এবং এক্স্যাক্টলি সেই যে কোম্পানিতে স্বপ্ন দেখেছে সেরকম কোম্পানিতেই। তো এইগুলোকে আমরা প্রিকগনিশন বলি। একটা জিনিস ধরো, অনেকের সম্বন্ধে, মানে এটা আমার পার্সোনালি হয়, যেটা অনেকের সম্বন্ধে অনেক কিছু ভাবছি। লেটস সে আমার সাথে একজন কথা বলছিল, ঠিক আছে, আমি কথাবার্তার সময় তাকে একটা জিনিস জিজ্ঞাসা করলাম, কীভাবে জিজ্ঞাসা করলাম আই ডোন্ট নো, যে তোমাদের পূর্বপুরুষদের মধ্যে বাবা কাকার জেনারেশনে বা তার আগের জেনারেশনে কেউ উইয়ার্ডলি মারা গেছে, নিখোঁজ হয়ে গেছে বা তার মৃত্যু ঘটেছে? সে তখন বললো আমি এই ব্যাপারে জানি না, আমি তোমাকে পরে জানাচ্ছি, একটা কেস রিলেটেড কারণে ছিল এটা। তারপরে 2 দিন পরে সে আমাকে ফোন করে জানায় যে হ্যাঁ এরকম ব্যাপার ঘটেছে। আমি তার অ্যাস্ট্রোলজিক্যাল কোনো বার্থচার্ট দেখিনি, কিচ্ছু দেখিনি, বা কোনো রকমের কোনো কমিউনিকেশনের মধ্যেও আসেনি যেটার মাধ্যমে প্রেডিক্ট করতে পারবো, বা বডি ল্যাঙ্গুয়েজ থেকে তো এটা বোঝা সম্ভব নয়, কারণ সে নিজেই জানে না। বাট এই জিনিসটা আমার হঠাৎ মনে এলো
অ্যান্ড আমি তাকে বললাম, অ্যান্ড তার সাথে এটা অ্যাকিউরেট। অনেক ক্ষেত্রে এরকম হয় যাদের সাথে কথাবার্তা বলি, বাড়ির কাছাকাছি কোনো পার্টিকুলার কোনো ল্যান্ডমার্ক আছে কিনা, মন্দির আছে কিনা, পুকুর আছে কিনা, এগুলো কোনো বাচ্চার দেখে পাই না, বাট এইগুলো চলে আসে আমার মধ্যে। এটা কি প্রিকগনিশন না এটা অন্য কিছু? এটাকে আমরা ইএসপি বলি, মানে এক্সট্রা সেন্সারি পারসেপশন। এবং যতগুলো প্যারাসাইকোলজির পার্ট রয়েছে তার মধ্যে ইএসপি সব থেকে প্রচলিত, এবং এটা আমাদের সবার মধ্যে রয়েছে। কারুর অ্যাক্টিভ থাকে, কারুর ইনঅ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ করা যায় কারণ আগেকার দিনে যারা যোগী ছিলেন বা যৌগিক চর্চা করতেন তারা এটাকে প্র্যাকটিস করতেন। তাহলে এই জিনিসটা আমার মধ্যে কেন আসছে? আমাদের সবার মধ্যেই আছে এই জিনিসটা। হয়তো কোনো কারণে তুমি এটা নিয়ে প্র্যাকটিস করেছো, বা তোমার যেহেতু আমাদের এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করো, তোমাকে তো তোমার ব্রেন তো সেইভাবেই ম্যানিপুলেট হচ্ছে, তো সেই জন্য তোমার মধ্যে ডেভেলপ করেছে। এটা কিছু কিছু লোকের মধ্যে এতটাও ক্ষমতা থাকে যে তারা 100 থেকে 200 কিলোমিটার ডায়ামিটারের মধ্যে কোথায় কি হচ্ছে তারা কিন্তু ঘরে বসে বলে দিতে পারে। এটা খুব পসিবল। এবং অনেক, এখানে একটা কথা বলি তোমাকে, আমার দুটো কেস আছে এর বিষয়ে, আমরা পরে আলোচনা করবো সেই বিষয়টা নিয়ে। আমরা অনেক কিছু আজকে কেস স্টাডি নিয়ে আলোচনা করবো, স্টে টিউনড। একদম। তো সেখানে আমরা দেখব যে এই প্রিকগনিশনস বা ইএসপি একটা মানুষের জীবনকে কিভাবে বাঁচিয়েও দিতে পারে আবার খারাপও করে দিতে পারে। সেটাও প্রচুর এরকম উদাহরণ আমাদের কাছে আসে এবং আমরা এটা নিয়েও কাজ করি। বাট মজার কথা হচ্ছে এটা যে একমাত্র এই ইএসপিকে বিজ্ঞান, কিন্তু প্যারাসাইকোলজিও অবশ্যই একটা বিজ্ঞান কিন্তু প্রমাণিত বিজ্ঞান নয়, ইএসপিকে মেনে নিয়েছে। কৌস্তব, একটা খুব সুন্দর কথা বলি, ইএসপির মাধ্যমে আমরা গাছেদের সাথেও কথা বলতে পারি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। খুব অনেকেই জানে হয়তো গাছেরা সাউন্ড বা শব্দ শুনলে তাদের বৃদ্ধির আপস অ্যান্ড ডাউনস হয়। তুমি যদি একটুখানি ভালো সাউন্ড গাছের সামনে রাখো, সেই গাছ কিন্তু খুব সুন্দর বেড়ে উঠতে পারে। ঠিক তেমনি প্রিকগনিশনের মাধ্যমেও কিন্তু আমরা গাছেদের সাথে কথাবার্তা বলতে পারি। ইএসপির মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর প্রচলিত ছোট গল্প ছিল, বলাই শিমুল গাছের সাথে কথা বলতো। তো ওর কোথাও গিয়ে হয়তো ইএসপি খুব অ্যাক্টিভ ছিল এবং ও গাছেদের সাথে কথা বলতে পারতো, তাই হয়তো গাছকে এতটা ভালো মতন জানতে পারতো। আমরা হয়তো অনেকে সেটা করতে পারি। তাহলে প্যারাসাইকোলজির মধ্যে টেলিপ্যাথি হলো, প্রিকগনিশন হলো, ইএসপিও একটা প্রচলিত পার্ট। আর একটা খুব প্রচলিত পার্ট এবং আমরা সবাই জানি, যেটাকে আমরা খুব কমন ল্যাঙ্গুয়েজে প্ল্যানচেট বলি, সার্ভাইভাল কন্ডিশনস বা মিডিয়াম বলে থাকি আমরা সাইকোলজিক্যাল ইস্যুতে। প্ল্যানচেটে কি করি আমরা, ধরো কেউ একজন মারা গেছে এবং তার আত্মাকে আমরা আমাদের কোনো একটা মিডিয়ামের মধ্যে নিয়ে এসে অনেক প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করি। এটা হচ্ছে প্ল্যানচেট। তো এর জন্য সার্ভাইভাল একটা মিডিয়াম দরকার পড়ে। মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম, যার মধ্যে ওই শক্তিটা উপস্থিত হবে যাকে আমরা ডাকছি বা ডাকার চেষ্টা করছি, এবং অবশ্যই যার মধ্যে আসছে যে মিডিয়াম তাকে সার্ভাইভাল হতে হবে, মানে সে বেঁচে থাকতে হবে। তো এটাও একটি প্রচলিত এবং খুব কমন একটি প্যারাসাইকোলজিক্যাল ইউনিট, যেখান থেকে আমরা বহু মানে অনেক অজানা তথ্যের কিন্তু সন্ধান পেতে পারি। হিটলারের সময় প্ল্যানচেট নিয়ে অনেক কাজ হয়েছে, মানে নাজি জার্মানিতে। একদম। এবং বিশ্বযুদ্ধের সময় তো অবশ্যই এগুলো নিয়ে প্রচুর কাজ হয়েছিল। আমাদের খুব চেনা পরিচিত একজন বিখ্যাত কবি রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকেই জানে, প্রচলিত রয়েছে যে তিনিও জীবনে অনেকবার প্ল্যানচেট করেছিলেন, তার পরিবারের অনেকের সাথে কথা বলেছিলেন এবং চেষ্টা করেছিলেন। তো এগুলো একটি এখনও অবধি এর ফুল প্রুফ প্রমাণ পাওয়া যায়নি, বাট চর্চা চলছে, তো এটাকে আমরা অস্বীকার তো করতেই পারি না। সায়েন্টিফিকভাবে প্রমাণটা পাওয়া যায়নি। আমরা সায়েন্টিফিক্যালি কাজ করি, তথ্য জোগাড় করি, যেমন ইএসপির তথ্য অলরেডি প্রচলিত হয়ে গিয়েছে, কিন্তু একটা সময় সেটা হয়তো মানা হতো না। একটা সময় তো একদমই মানা হতো না, এখন যেমন প্রমাণিত হয়ে গেছে ঠিক তেমনি প্ল্যানচেট বলো অথবা আমরা প্রিকগনিশনস বলো, বহু লোক আছে আমাদের সোসাইটিতে। এই যে ধরো একটা পার্টিকুলার টপিক, যেটা হচ্ছে অনেকে ভূত বলেন, বাট আমরা যেটাকে প্রেত বলি বা অনেক ক্ষেত্রে পিশাচ বলি, এমন কিছু একটা যার কোনো ফিজিক্যাল ফর্ম নেই, সেটা একটা ফ্রিকোয়েন্সি বা সেটা একটা চৈতন্য বা চিন্তাধারা, যেটা হয়তো বডির বাইরে গিয়ে সার্ভাইভ করছে বা বডির বাইরে আমাদের মৃত্যুর পরে সেটা বেরিয়ে যাচ্ছে, একদম স্পেসিফিক্যাল টার্মসে যদি বলি, সেটাকে নিয়ে প্যারাসাইকোলজি কি বলে?
কৌস্তব, বিজ্ঞান তো একটা কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে, শক্তির কোনো বিনাশ নেই, শক্তিকে চেঞ্জ করতে হতে পারে। এবার এই মুহূর্তে আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে কথা বলছো, নিশ্চয়ই একটা শক্তি উপস্থিত রয়েছে এখানে। আমাদের শরীর যখন আমরা ছেড়ে দেবো বা আমাদের যখন দাহ করা হবে, তখন সেই শক্তিটা অন্য কোনো একটা শক্তিতে ট্রান্সফার হয়ে যাবে। বিজ্ঞানের ভাষায় এই শক্তিকে এন্টিটি বলে। মানে তুমি এক্ষুনি বললে যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো আকার নেই, কিন্তু তবুও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আছে, আমরা এটাকে এন্টিটি বলি। তো তুমি যেটা বলছো পজেসড হওয়া বা পজেশনস বা এই জাতীয় জিনিসগুলো, হ্যাঁ নিশ্চয়ই আমরা কখনো ফ্রিকোয়েন্সি বলি, কখনো এন্টিটি বলি, সেটা আমাদের আশেপাশে সবসময় রয়েছে। খারাপ উদ্দেশ্য নিয়ে যেই ব্যক্তি নিজের সারাটা জীবন যাপন করেছেন, আশা করি তিনি তার এন্টিটিটা নিশ্চয়ই পজিটিভ হবে না, খারাপই হবে। তুমি যদি কোনো রকমভাবে তার সান্নিধ্যে আসো, তাহলে নিশ্চয়ই তোমারও খারাপ হবে, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, একটা প্রচলিত কথাও রয়েছে। ঠিক তেমনিভাবে কোনো ভালো এন্টিটির সংস্পর্শে যদি তুমি আসো, তোমার নিশ্চয়ই ভালো হবে। যেমন দেখবে না, বড়রা আশীর্বাদ দেয় আমাদেরকে যে তোমার পিতৃপুরুষ তোমার সাথে আছেন, তার আশীর্বাদ পাচ্ছ বলে তোমার উন্নতি হচ্ছে। তো ওটা আর কিছুই না, এন্টিটি, এটাই আমরা বলতে পারি। এখানে স্পেসিফিক আমার একটা প্রশ্ন রয়েছে, আশীর্বাদ বা অভিশাপ। আমরা ভালোবেসে কাউকে আশীর্বাদ দিচ্ছি, কারোর প্রতি ঘেন্না, খারাপ লাগা, ইল মেন্টালিটি থেকে অভিশাপ দিচ্ছি, এগুলো হয় এবং এগুলো ফলেও যায়। এটা কি পুরোটা ম্যানিফেস্টেশন? আমার তোমার প্রতি ম্যানিফেস্টেশন, অভিশাপ হতে পারে, আশীর্বাদ হতে পারে, এটার ব্যাপারটা খুব ভালো প্রশ্ন করেছো। রিসেন্টলি সাইকোলজিতে, মানে মেন জেনারেল সাইকোলজিতে একটা বিষয় বা একটা পার্ট নিয়ে পড়ানো হচ্ছে বা কাজ হচ্ছে, দ্যাট ইজ ফ্রি উইল, ফ্রিডম আর ডিটারমিনেশন বা ডিটারমিনিজম। ডিটারমিনিজমকে আমরা জেদ হিসেবে ধরি, আর ফ্রি উইলকে মুক্ত মনা হিসেবে ধরি। আমরা যখন কাউকে আশীর্বাদ দিচ্ছি বা অভিশাপ দিচ্ছি, তখন আমরা মন থেকে বা অন্তর থেকে কামনা করি, সেটাও একটা এনার্জি বা ফ্রিকোয়েন্সি। আমি সেটাই মানে ম্যানিফেস্টেশন। এক্স্যাক্টলি। তো আমি যদি মন থেকে কামনা করি তোমার ভালো অথবা খারাপ, তাহলে আমি চাইছি তোমার সেটাই হোক। যেরকম আমরা চাই যে আমার একটা ভালো চাকরি হোক, আমার একটা ভালো সংসার হোক, আমার একটা ভালো ইনকাম থাকুক, আমরা সেই অনুযায়ী কাজ করি। যখন আমি তোমার সম্পর্কে ভালো কিছু চাইছি বা খারাপ কিছু চাইছি, তখন সেই অনুযায়ী তুমিও কাজ করা শুরু করছো। তো এইটাকেই আমরা ম্যানিফেস্টেশনস বলছি। এটাও সাইকোলজির একটা বিরাট বড় পার্ট, যেটা আমরা কনসিয়াস মাইন্ড থেকে করে থাকি, কনসিয়াস পার্টেরই একটা, যেটা চেতন মনের একটা অংশ। কসমিক কনসিয়াসনেস বলে একটা খুব সুন্দর কথা রয়েছেন, ইয়ুং একজন সাইকোলজিস্ট, তিনি এটা সম্পর্কে ইলাবোরেট করেছিলেন জিনিসটাকে। আমরা বলি না যে ইউনিভার্স আমাদের কথা শোনে, একদম একদম। হ্যাঁ, তো এই কসমিক কনসিয়াসনেস ইউনিভার্সেরই ফ্রিকোয়েন্সি। আমি যখন অন্তর থেকে কিছু চাইছি, তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি কসমিক কনসিয়াসনেসকেই ব্যবহার করছি। প্রফেসর উইলহেম হেই বলে একজন ব্যক্তি ছিলেন, উনি নিও ফ্রয়েডিয়ান ছিলেন, তুমি গুগল সার্চ করলে পেয়ে যাবে। উনি অর্গন এনার্জির ওপরে একটি কাজ করেছিলেন। সেই এনার্জি আর কিছুই নয়, এই কসমিক কনসিয়াসনেস। উনি মানুষের ঠিক না হওয়া যে রোগগুলো আছে, সেগুলোকে ওই এনার্জির মাধ্যমে কিন্তু ঠিক করে দিতে পারেন, এরকম একটি বক্স আবিষ্কার করেছিলেন বা চেম্বার আবিষ্কার করেছিলেন, যেখানে ওই অর্গান এনার্জিকে ইউজ করে উনি দাবি করেন যে উনি ক্যান্সারও ঠিক করে দিতে পারেন, এরকম সম্ভব। তাই বড়দের আশীর্বাদ আমাদের সাথে সবসময় থাকুক, আর যারা অভিশাপ দিচ্ছেন বা আমরা যাদের সম্পর্কে খারাপ কামনা করছি, আমরা যাতে তার থেকে বিরত থাকতে পারি, কারণ এটা ভীষণ রকমভাবে কাজ করে। এখান থেকে আরেকটা প্রশ্ন উঠে আসে, যেটা আমি তোমাকে করছি। ইভিল আই বলে একটা খুব কথা প্রসঙ্গ আমরা জানি, মানে নজর লেগে যাওয়া। নজর লেগে যাওয়ার এগেইনস্টে ইভিল আই প্রোটেকশন। একদম। নজর জিনিসটা অবশ্যই কাজ করে, ঠিক আছে? ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি একটা অদ্ভুত দেখতে মানুষকে দেখলে, তুমি তার দিকে তাকাবে না? নিশ্চয়ই তোমার নজর গেল। সেই মানুষটা যদি তোমার সেই তাকানোর ভঙ্গিমাটা খারাপভাবে নেয়, তাহলে তার নজর লাগবে। সেই মানুষটা যদি তাকানোর ভঙ্গিমাটাকে দেখলোই না, ইগনোর করে গেল, কিন্তু তোমার তাকানোর মধ্যে অনেক জোর বেশি ছিল, সে না চাইতেও তার নজর লাগবে।
এক্স্যাক্টলি। কৌস্তব একটা প্রশ্ন করি, নজর কিভাবে সরানো যায়? খুব কমন জিনিস, বাচ্চাদের লাগে না নজর, তখন আমরা কি করি? করানো হয়, আর সল্ট ওয়াটার বাথ জল পোড়া, তেল পোড়া, ওগুলো কি বলতো? বেসিক্যালি আমি একটা পজিটিভ ম্যানিফেস্টেশন করছি জলের ওপর বেস করে বা তেলের উপর বেস করে, সেটা সে ইউজ করছে, তাহলে আমার যে মন্ত্রশক্তি বা আমার যে ফ্রিকোয়েন্সি সেটা তার বডি অ্যাবজর্ব করছে। নাইস, একদম ঠিক কথা। তো আমরা যখন জল পড়া দিই, মানে আমি একটা পজিটিভ কিছু জিনিস পড়ছি এবং জলটার মধ্যে সেই জিনিসটাকে ট্রান্সফার করছি। জল আমাদের খুব ভালো মেমোরি ট্রান্সফার করতে পারে। যার নজর লেগেছে সে যদি ওই জলটা গ্রহণ করে, তার খারাপ এফেক্টটা সেখান থেকে চলে যাবে। এটাকে বিজ্ঞান ছাড়া তুমি কি বলবে? কারণ বিজ্ঞান মানেই তো বিশেষ জ্ঞান। যখন কোনো একটা অজানা জিনিসের সম্পর্কে বিশেষ জ্ঞান তুমি পেলে, সেটাকেই তো বিজ্ঞান বলে। প্রমাণ যদি চাও, এরকম হরে হরে উদাহরণ রয়েছে। অনেক ছোটবেলা হয়তো আমাকে তোমাকেও এরকমভাবে অনেক নজর দোষ কাটানোর জন্য জল পড়া তেল পড়া দেওয়া হয়েছিল এবং আমরা ঠিকও হয়ে গিয়েছিলাম, এক্স্যাক্টলি, তাই না? ওষুধ যেরকম কাজ করে, ওটাও একটি শক্তি, ঠিক তেমনি এই জিনিসগুলোও কাজ করে, এগুলো একটি শক্তি, তার রকম আলাদা, আর কিছুই নয়। মানে কখনো গাটা ভারী লাগছে বা কিছু রয়েছে, আমরা যেরকম কিছু তান্ত্রিক রিচুয়ালস ফলো করি, জেনারেল কিছু রিচুয়ালস ফলো করি, বাট খুব সহজ। ধরো আমার মনে হচ্ছে আমার বডিটা খুব হেভি, বিভিন্ন উল্টো পাল্টা জায়গাতে যেতে হয়, বাস্তুতে যেতে হয়, সেই জায়গা থেকে যখন ফিরে আসি তখন অনেক ক্ষেত্রেই গা ভারী লাগে, এত কিছু প্রোটেকশন থাকা সত্ত্বেও। সেই সময় জাস্ট দিদাকে বললাম বা মাকে বললাম, যখন আমি বাড়িতে থাকতাম, সেটা সে হয়তো করে দিল বা আমি নিজে এখন করে নিলাম, আমার কিন্তু অনেক রিল্যাক্স লাগে। একদম। এবার এটা প্ল্যাসিবো এফেক্ট হতে পারে সাইকোলজিক্যাল কারণে, যে আমি এটা করলাম আমার কেটে গেল, বাট যখন আমি জানতামও না প্লাসিবো হওয়ার জায়গা নেই, তখনও কিন্তু কেটে গেছে। একদম, আসলে জিনিসটা তো সত্যি না। এবার তুমি প্লাসিবো যখন বলছো, তখন সেটা তোমার মন জানে, সেই জন্য সেই হিসেবেই সে নিচ্ছে। কিন্তু যেই জিনিসটা সত্যি, ফ্রিকোয়েন্সিকে তো তুমি অস্বীকার করতে পারবে না, ফ্রিকোয়েন্সি তো সব জায়গায় রয়েছে। ঘটনাতে যাওয়ার আগে একটা জাস্ট আমি কথা বলতে চাই ইন্দ্রায়ুদ্ধা, সেটা হচ্ছে যে লঙ্কা পোড়া, এই জিনিসটা নিয়ে আমার সব সময় ছোটবেলা থেকে একটা ছিল। এবার সায়েন্সের স্টুডেন্ট, বুঝতেই পারছো, যতক্ষণ না দেখছি ততক্ষণ বিলিভ হবে না। বাট এমন কিছু লাইফে হয়েছে যে কারণে বিলিভ হয়তো করতাম না, দেখেছি, ফিল করেছি, অনেক দিন ধরে গেছে, তখন আমার ট্রাস্ট এসছে ব্যাপারটাতে। আমি লঙ্কা পোড়ার করার আগে অনেক সময় চুন দিয়ে করে না, 7টা লঙ্কা চুন নিল, করে দিল, দেন পুড়িয়ে দিল। আমি একটা লঙ্কা লাইটার দিয়ে নর্মালি জ্বালিয়েছি, টিকতে পারিনি। আমার মনে হয়েছে যে চুন দিলে কি কোনোভাবে লঙ্কার যে ধোঁয়াটা বা লঙ্কার যে অ্যাগ্রেসিভ যে গন্ধটা, সেটা কি কেটে যায়? আমি একটা লঙ্কা ভালোভাবে চুনে ডুবিয়ে তারপরেও পুড়িয়েছি, তখনও টিকতে পারিনি। বাট যখন ঝাড়ানো হলো বা কিছু করা হলো, তারপরে কিন্তু একটু গন্ধ পাওয়া গেল না। আরও দুটো জিনিস আছে, শুধু চুন নয়, সন্ধক নুন, একদম একদম, আর হচ্ছে তোমার সর্ষে। একদম দেখবে ভূত তাড়াতে সর্ষে ব্যবহার করা হয়ে থাকে। তো ওই দুটোর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, যে ইনগ্রিডিয়েন্টসগুলো যে তীব্র ঝাঁঝালো, লঙ্কা পোড়ালে যেটা আসে, সেই ঝাঁঝালো এফেক্টটা, মানে জ্বালিয়ে দেওয়ার মতন যে ক্ষমতা, সেটাকে কিছুটা নষ্ট করে, যাতে আমাদের সেই হার্মটা না আসে। কিন্তু তার যে এফেক্ট দেওয়া, ধরো তোমার খারাপ নজর লেগেছে, তার মানে তোমার শরীরে যে ফ্রিকোয়েন্সি ছিল তার সাথে এক্সট্রা কিছু ফ্রিকোয়েন্সি এসে যুক্ত হয়েছে, যেগুলো আমাদের দরকার নেই, তাই গা ভারী লাগছে। আমি ওই তীব্র ঝাঁঝালো একটা ধোঁয়া দিয়ে সেই ঝাঁঝালো এফেক্টগুলোকে সরিয়ে দিলাম। সেটাই হচ্ছে লঙ্কা পোড়া, ঠিক আছে? এটা আমাদের গ্রাম বাংলায় ভীষণ প্রচলিত। হোমযজ্ঞ হয় জানো, আশা করি। ওটা আর কিছুই না, এরকম কিছু আমাদের চারপাশে খারাপ যে ফ্রিকোয়েন্সিস বা এনার্জিসগুলো রয়েছে বা এন্টিটিসগুলো রয়েছে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া। কারণ বিজ্ঞান বলে না, তাপ শক্তি অন্যান্য শক্তিকে বাষ্পীভূত করতে পারে, ঠিক সেরকমভাবেই হয়, হালকা হয়ে যায় সব দিকটা। এটাই। এই যে প্রিকগনিশনের ব্যাপারে তুমি বললে কিছুক্ষণ আগে, এই ব্যাপারে আমি আসতে চাই। প্রিকগনিশন কি কোনোভাবে ফরচুন টেলিং বা ভবিষ্যৎবাণীর মতো কোনো ব্যাপার, মানে কোনো সিমিলারিটিস আছে, নাকি ব্যাপারটা একটু আলাদা? কি? একদম খুব ভালো কথা বলেছো। পুরাণে তো আমরা অনেক গল্প পাই না, মাইথোলজিতে, যে এরকম আকাশবাণী হলো, তার দিয়ে এরকম কিছু শোনা গেল, যেরকম আমরা ওই কংসবধের গল্পতেই তো পাই না, যে দেবকী আর বসুদেব যখন যাচ্ছিলেন, কংস নিয়ে যাচ্ছিলেন নিজের বোনকে, তখন দৈববাণী হয়েছিল, আকাশবাণী হয়েছিল, সেখানে বলেছিল যে অষ্টম গর্ভজাত সন্তানের হাতে মৃত্যু হবে। তো এটা তখনকার দিনের ভবিষ্যৎবাণী। প্রিকগনিশন কিছুটা সেরকমই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে
তুমি আগে থেকে ইনফরমেশন পাবে বিনা 5 সেন্স অর্গানকে ইউজ করে, ঠিক আছে? এবার সেই ইনফরমেশন তোমার সেন্সারি পারসেপশনের থ্রুতেও হতে পারে, অথবা অনেক সময় কি হয় ফ্রিকোয়েন্সি ওরিয়েন্টেডও হতে পারে। যেমন একটু আগে আমরা আলোচনা করছিলাম না যে ইএসপিতে মানুষ গাছের সাথেও কথা বলতে পারে, সেটা তো ফ্রিকোয়েন্সি আর কিছু নয়। তো কোনো ঘটনা যত ঘটতে পারে সেই ঘটনার আগে থেকে না একটা পূর্বাভাস আবহমণ্ডলেই তৈরি হয়। ঝড় ওঠার আগে দেখবে একটা হালকা করে থমথমে পরিবেশ তৈরি হয়, কালার টোনও চেঞ্জ হয়ে যায়। ভূমিকম্প হওয়ার আগে কুকুর বিড়ালরাও বুঝতে পারে। তো ওরা যদি বুঝতে পারে, দ্যাটস দ্য সেন্সারি পারসেপশনের মধ্যে দিয়ে ওদের একটা এক্সট্রা সেন্সারি পারসেপশন হয়। আমাদের মধ্যেও না এরকম ধরনের কিছু সেন্সারি পারসেপশনস কাজ করে, আগে থেকে আমরা পূর্বাভাস পাই, যেটাকে প্রিকগনিশনস বলা হচ্ছে। সাধারণত এটা আসে স্বপ্নে। যেই কারণে হয়তো ভোরবেলার স্বপ্ন সত্যি হয়, এই একটা কথা আসে। তার মানে এই নয় যে ভোরবেলা সব স্বপ্নই সত্যি হবে, ঠিক আছে? বেসিক্যালি স্বপ্ন আমরা দেখি ভয় এবং ইচ্ছা পূরণ হয়নি, সেই জন্য আমরা স্বপ্ন দেখি। কিন্তু প্রিকগনিশনটা অনেকটা আলাদা। সেটাতে কি হয়, সামনে কোনো তোমার অথবা তোমার প্রিয় ব্যক্তি অথবা তোমার চেনা পরিচিত, সেটা দেশকালও হতে পারে, বিপদ হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে, আগে থেকে পূর্বাভাস পেয়ে যাবে কোনো এন্টিটি অথবা অন্য কোনো মিডিয়ামে। এই যে পূর্বাভাস পাওয়াটা, দ্যাট ইজ প্রিকগনিশন। কমনলি ওই যে বললাম স্বপ্নে আসে। এছাড়া বাসে করে যাচ্ছ বা বাইকে করে যাচ্ছ, হঠাৎ তোমার মনে হলো সামনে বিপদ হবে। দেখবে খুব হয় এই জিনিসটা, যে হয়তো এই কিছু একটা হবে, কিছু সামনে ধরো কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দিস ইজ প্রিকগনিশন। ফাইনাল ডেস্টিনেশন বলে যে মুভিটা, এটা অনেকটা এটার উপর বেস। এক্স্যাক্টলি, ফাইনাল ডেস্টিনেশন পুরো প্রিকগনিশনের উপরে বেস করেই তৈরি হয়েছিল। এবং আমরা জানি মুভিটার সত্যতাটা কতটা ছিল বা এন্টারটেনমেন্ট কতটা ছিল, বাট এরকম প্রচুর কেসেসও আছে আমাদের কাছে। আমি একটি ছোট কেস, মানে খুবই ছোট কেস এবং খুব সাংঘাতিক কেস, আমার পুরোটা হয়তো আমি শেয়ার করতে পারবো, নাম আমাদের বলা বারণ। তোমার মনে আছে কি না জানি না, বেশ গত বছরে বা তার আগে এরকম সময় একটি প্লেন দুর্ঘটনা কোনো একটি স্কুলের ওপরে ঘটেছিল, যেটাতে হই হই একটা সারা পড়ে গিয়েছিল। বিহারের ওরম একটা সাইটে হয়েছিল, মানে গত বছরই মনে হয় হবে, জুন জুলাই বা এরকম কোনো সময়। হ্যাঁ, বেসিক্যালি আমি সার্চ করে যেটা পেলাম সেটা হচ্ছে যে বোয়িং 787 ড্রিমলাইনার crashed on 12 June shortly of taking off from Ahmedabad, killing 260 people. তুমি এটার কথা বলছো? বিহারে হয়নি? বিহার না, আহমেদাবাদে হয়েছিল, রাইট। এই প্লেনে একটি মহিলা যাওয়ার কথা ছিল, কিন্তু উনি প্রিকগনিশনের জন্য যাননি, উনি আগে থেকে জানতে পেরেছিলেন। আচ্ছা, ঠিক আছে, জাস্ট লাইক তোমার মনে হচ্ছে শুনে আমরা ফাইনাল ডেস্টিনেশনের প্রথম পার্টের কথা বলছি, বাট সত্যি ঘটনাটা, উনি মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলেন। কি হয়েছিল সিনারিও? যেখান থেকে আমরা কেসটা পেয়েছিলাম, আমাদের কাছে যখন ওই মহিলাটি এসছিলেন, তখন তার যে রোগটি ছিল সেটা আমরা তাকে সিভিয়ার ডিপ্রেশনে পেয়েছিলাম। তো ওনার যে প্রবলেমটা ছিল, উনি এসে দেওয়ালের দিকে মুখ করে জাস্ট দাঁড়িয়ে থাকতেন, মানে এটা ঘরেও হচ্ছিল ওনার, যে এবং 3-4 মাসে অনেকটা বেড়ে গেছিল। তো এটা ওই ঘটনা ঘটার আগের থেকে এটা শুরু হয়েছিল, কিন্তু ঘটনাটার পর থেকে এটা অনেকটা বেড়ে যায়। তো আমি যেটা জানতে পেরেছিলাম কেস হিস্ট্রি নেওয়ার পরে, মেয়েটির মানে মহিলাটির তার আগে এটি সম্পর্ক ছিল, ডেথ হয়ে যায়। ঠিক আছে, কোনো একটি অ্যাক্সিডেন্টে, স্কুটার বা বাইকের একটা অ্যাক্সিডেন্টে। তো তারপর থেকে উনি একটু শকড হন সেখানে, কিন্তু তখন থেকে ওনার মধ্যে এই জিনিসটা আসতে থাকে। উনি কালো একটি ছায়া দেখতে পান, এবং সব ভোরবেলার দিকে স্বপ্নের মধ্যে উনি দেখেন ভোরবেলা এটি কালো ছায়া ওনার চারিদিকে আছেন, এবং ওনাকে বলে যাচ্ছেন এইটা এই ঘটবে, ওটা ওই ঘটবে, এটা এই হবে, ওটা ওই হবে। এবং প্রথম দিকে এরকম ওর বাড়ির লোককে ও বলতো, কিন্তু বাড়ির লোক বিশ্বাস করতে চায়নি। কিন্তু এরকম 1-1.5 মাস যাওয়ার পরে যখন বাড়ির লোক দেখতে থাকে যে হ্যাঁ ও যেটা বলছে সেটা ঠিক হচ্ছে, তখন বাড়ির লোকের মধ্যে ভয় তৈরি হয়। এবার তারা ওকে নিয়ে অনেক ডাক্তার বদ্যি করেছিলেন, এবং তাতে তারা কিছু পাননি। এবং তারপরে ওনারা
ফার্দার চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে পাঠিয়েছিলেন। আমি সেই সময় সেই জায়গায় উপস্থিত ছিলাম। তো সেটাই আমরা যেটা দেখেছিলাম যে উনি ওই দিনকার ঘটনাটার কথা বলি, তারপরে যখন এসছিলেন এবং যার পরে ওনার মধ্যে এই প্রবণতা তীব্র বেড়ে যায়, মানে ওনার ডিপ্রেশনের প্রবণতা তীব্র বেড়ে যায়, যে উনি 2 দিন ধরে একই স্বপ্ন দেখছিলেন যে এরকম যেই প্লেনে ওনাদের যাওয়ার কথা ছিল বা ওর যাওয়ার কথা ছিল সেইটা যেন মানে অ্যাভয়েড করা হয়, নাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সেটা খুব খতরনাক হবে। তো চিৎকার করে উনি সেই জায়গাটাকে ওনার যেটা হতো, ওই স্বপ্ন দেখার পরে প্রচণ্ড মাথা যন্ত্রণা করতো এবং তারপর উনি দেওয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে যেতেন। তো এই ঘটনার পরে ওনারা এসছিলেন আমাদের কাছে এবং মাথা যন্ত্রণার যে কারণ সেটা ডিপ্রেশনে আমরা চলে গেছিলাম। কিন্তু এই যে প্রিকগনিশনের ব্যাপারটা, এই যে স্বপ্নে একটা কালো ছায়া দেখতে পাচ্ছে, কার দেখতে পাচ্ছে আমরা জানি না, তিনিও বলতে পারেননি, বাট মেয়েটি অ্যাজিউম করছে তার বয়ফ্রেন্ড তাকে এসে বলছে, কারণ সে তার বয়ফ্রেন্ড বা যার সাথে তার সম্পর্ক ছিল, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে খুব ভালোবাসতো তাকে। তো সে বারবার বলছে যে সে এসে আগের থেকে জানান দিয়ে যাচ্ছে। তো এই ধরনের একটা সুন্দর কেস আমরা পেয়েছিলাম প্রিকগনিশনের। তো কিন্তু তোমরা তো রেমেডি দিতে পারবে না কিছু? না, এই ক্ষেত্রে যেহেতু এটা প্যারাসাইকোলজিক্যাল ব্যাপার, এরকম প্রিকগনিশনের ক্ষেত্রে কোনো রিমেডিজ হয় না। চিকিৎসা অন্য কিছুর হতে পারে যেটা প্রবলেম দিতে পারে, বাট এইগুলোর কোনো রিমেডিজ হয় না। এই যে প্রিকগনিশন হচ্ছে, জানতে পারছে, এটা কাইন্ড অফ আ পাওয়ার যেটা ওর কন্ট্রোলের মধ্যে নেই, ও চাইছে কিনা ইভেন সেটাও সে জানে না। একদম। এবার সেই জায়গাতে এই জিনিসটাকে কোনোভাবে তুমি সাপ্রেসও করতে পারছো না। করা উচিত নয়, যে কোনো শক্তিকে সাপ্রেস করা উচিত নয়, ফ্লো করে দেওয়া উচিত, অথবা তার অন্য কোনো চ্যানেল ক্রিয়েট করো যাতে সেই এনার্জিটা পাস থ্রু হয়ে যেতে পারে, যদি অথবা কন্ট্রোলে আনতে পারো। হ্যাঁ, যাতে তুমি কন্ট্রোল করতে পারো জিনিসটাকে। যদি তুমি কন্ট্রোল করে নিয়ে পজিটিভ কাজে লাগাতে পারো, দ্যাটস গুড। আর যদি তুমি কন্ট্রোল না করতে পারো, সে তোমার ক্ষতিও করে দিয়ে যেতে পারবে। আমরা আগের ঘটনাটায় যেটা পেয়েছিলাম যে মহিলার কত বড় ক্ষতি করে দিয়ে গেছিল। ট্রু। এটা শুনে না একদম অন্য ধরনের একটা ফিল এলো, মানে একটা ফাইনাল ডেস্টিনেশন টাইপের ভাইবই পেলাম। কিন্তু এখন যেটা নিয়ে কথা বলতে চলেছি ইনভাইত, সেটা আমরা কিছুক্ষণ আগেই ডিসকাস করছিলাম, বাট সেটার সাথে কানেকশন রয়েছে আমাদের ঠাকুরবাড়ির, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। সেটা সবাই বুঝতে পারছে আশা করছি, তাদের পরলোক চর্চা নিয়ে। সেখানে বারংবার প্লানচেট করা হয়েছে এবং সেই প্লানচেটে যা যা কথোপকথন হতো সেটা একটা ডায়েরিতে নোট ডাউন করা রয়েছে এবং সেটা খুব ভুল যদি না করি রবীন্দ্র ভবনে রাখা রয়েছে। যারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন তারা অনেকেই ওই খাতাটা দেখেছেন। বুলাকে দিয়ে প্লানচেট করাতেন, মানে বেশিরভাগ মিডিয়াম তিনিই হতেন। এবং যা পড়েছি উনি খুব অল্প বয়সেই নাকি মারা গেছিলেন, শেষ প্ল্যানচেট করার বছর খানেকের মধ্যে, 2 বছরের মধ্যে মেবি। এই ব্যাপারটা নিয়ে কি মনে হয় তোমার? অনেক ছোটবেলা থেকে, মানে আমার যতদূর জ্ঞান আছে, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছোটবেলা থেকে, প্রায় 20-22 বছর বয়সের থেকেই তিনি পরে অংশগ্রহণ করেছিলেন, বাট তার পরিবারে এই জিনিসটা চলতো এবং তিনি নিজের জীবনে সব থেকে বেশি প্ল্যানচেটে ইনভলভড হয়েছিলেন যার জন্য, সেটা হচ্ছে তার ছোট ছেলে সমীন্দ্রনাথের জন্য। তিনি বহুবার প্ল্যানচেট করেছিলেন এবং তিনি ছোট ছেলের জন্য এই নিয়ে কথা বলেছেন এবং শোনা যায় বা ওই বইতে লেখা রয়েছে যে তিনি কথাও বলেছিলেন। এবং একটা সময় এরকমও হয়েছিল যে রবীন্দ্রনাথ প্রশ্ন করেছিলেন যে মানে তিনি চলে যাওয়ার পরে কি তিনি ওখানে থাকতে পারেন, মানে ছেলের কাছে। তখন সমীন্দ্রনাথ বলেছিলেন যে এখানে তিনি নতুন একটি জগৎ তৈরি করছেন, তার বাবা মানে মারা যাওয়ার পরে এখানে তিনি থাকতে পারেন। আরেকটা ইন্টারেস্টিং খুব বিষয় নিয়ে বলি, একটি প্ল্যানচেটে রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায়ের সাথেও যোগাযোগ স্থাপন করেছিলেন এবং সেখানে তিনি জানতে পেরেছিলেন যে সত্যজিৎ রায়কে কলাভবনে ভর্তি করতে হবে, এই ব্যাপারেও কথা হয়েছিল। তারপরে সত্যজিৎ রায় কলাভবনে গিয়েছিলেন। তো ঠাকুর বাড়িতে চলতো প্ল্যানচেট। এই প্ল্যানচেট ব্যাপারটা কি বেসিক্যালি? মানে আমরা তো পপুলার মিথ হিসেবে জানি বা প্র্যাকটিসেস হিসেবে জানি যে একটা পায়ের টেবিল লাগে, সেখানে একজন মিডিয়াম থাকবে এবং যার সাথে কানেক্ট করতে চাইছো তাকে আহ্বান করা হয়। সে মিডিয়ামের কাছে আসে এবং বিভিন্নভাবে জিনিসপত্র লিখে দেয় বা প্রশ্ন করলে উত্তর দেয়। আর লেখাটা একটা ডায়েরি অ্যান্ড পেন্সিলের মাধ্যমেই হতো। তো তোমার এই প্ল্যানচেট সম্পর্কে প্যারাসাইকোলজি কি বলছে? দেখো, প্যারাসাইকোলজিক্যালি প্ল্যানচেট
খুব কমন একটা নাম, এটাকে সাইকোলজিক্যালি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সার্ভাইভাল মিডিয়াম। ঠিক আছে, এমন একজন মিডিয়াম যার বডি ফ্রিকোয়েন্সিতে কিছু খামতি আছে এবং খুব সেন্সিটিভ বডি ফ্রিকোয়েন্সি, যেখানে অন্য কোনো এন্টিটিক্যাল ফ্রিকোয়েন্সি তার বডিতে আসতে পারে। সবসময় যে আমরা যাকে আবাহন করছি তার ফ্রিকোয়েন্সি আসবে এমনটা নয়, অন্য কারোর ফ্রিকোয়েন্সিও চলে আসতে পারে। অ্যাকর্ডিং টু প্ল্যানচেট যেদি ফ্রিকোয়েন্সি যদি চলে আসে তাহলে তাদেরকে বার করে দেওয়া বা তাদের ফেরত যাওয়ার একটা খুব খারাপ রাস্তা থাকে, তো যায় না, অনেকে যেতে চায় না, তাতে যে মিডিয়াম থাকে তার শরীর খারাপ হয়ে যেতে পারে এবং অনেক সময় অনেক মৃত্যু বা এই জাতীয় জায়গার মধ্যে দিয়েও হয়তো সঙ্গে সঙ্গে হলো না, পরবর্তীকালে গিয়ে সমস্যা হতে পারে। মিডিয়ামরা খুব কম বছর বয়স, এক্স্যাক্টলি, কম বয়স, এবং সবাই মিডিয়াম হতে পারেও না। ঠিক আছে, তার জন্য একটা আলাদা ফ্রিকোয়েন্সি এন্টিটির দরকার পড়ে এবং এরকম লোক খুব কম দেখতে পাওয়া যায়। তো প্রথমত মিডিয়ামের অভাব সোসাইটিতে রয়েছে, যেই কারণে এই বিষয়টা সব জায়গায় যেমন তেমন করে চর্চা করা যায় না। দ্বিতীয়ত, যেটা অনেকেই জানে না, যে কোনো দিন প্ল্যানচেট করা যায় না, তার জন্য একটা বিশেষ দিন আছে, একটি বলবো না, অনেকগুলোই দিন আছে। তো এই বিশেষ দিনগুলোতেই প্ল্যানচেট সম্ভব এবং সবসময় টেবিল লাগে এমনটা নয়, মাটিতে বসেও করা যায়, কিন্তু যেই দুজন লাগে, আমরা যেরকম, আমি যদি বলি সাইকোলজিতে কাউন্সেলিং হচ্ছে, তখন সেখানে একজন কাউন্সেলার থাকে, একজন কাউন্সিলি থাকে, ঠিক সেরকমভাবেই এক্ষেত্রে একজন মিডিয়াম থাকে আর একজন কোয়েশ্চেনিয়ার, মানে যিনি কোয়েশ্চেন করবেন তিনি থাকেন। তো এই দুজনের সম্পর্কের গভীরতা থাকতে হবে, যাকে ডাকছে তার সাথে আবেগীয় গভীরতা থাকতে হবে। যদি এই জায়গাগুলো না থাকে তাহলে প্ল্যানচেট সাকসেসফুল হয় না, যেই কারণে বেশিরভাগ প্ল্যানচেট সোসাইটিতে হয় না। কিন্তু যদি আবেগীয় টান থাকে তাহলে হতে পারে। তোমারই কোনো একটা পডকাস্টে আমি হয়তো বলেছিলাম যে মানুষ মারা যাওয়ার পরে তাদের ফ্রিকোয়েন্সি থাকে, কারণ শক্তির পরিবর্তন হয় না, কারণ তাকে চেঞ্জ হয়, কারণ তাকে শেষ করা যায় না, পরিবর্তন হয় বাট শেষ করা যায় না। ধরে নাও বেঁচে থাকাকালীন তুমি তোমার ঘরের কোনো একটি কর্নারকে ভীষণ ভালোবাসতে, ধরে নাও সেটা বুক র্যাক হলো বা তোমার কম্পিউটার র্যাক হলো, এমন একটা জায়গা তুমি ভীষণ ভালোবাসতে, মানে তার সাথে তোমার আবেগ ভীষণ জড়িত ছিল। কোনো কারণে তোমার ডেথ হয়েছে এবং মৃত্যুর পরে তোমার ফ্রিকোয়েন্সি কিন্তু কিছু দিনের জন্য ওই জায়গাটাকে বিলং করবে। সেই মুহূর্তে যদি তোমাকে ডাকা যায় বা আবাহন করা যায় তাহলে কিন্তু তোমার ফ্রিকোয়েন্সি মিডিয়াম খোঁজে সাড়া দেওয়ার জন্য। এইটাই হচ্ছে প্ল্যানচেটের মেন উদ্দেশ্য। যদি তোমার কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো, সেই উত্তর দেবে, কখনো লেখার মাধ্যমে, কখনো অনেক সময় কি হয়, এই লেখাটাও হ্যাঁ আর না এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, কারণ যিনি মিডিয়াম হন তিনি সচেতন থাকেন না সেই মুহূর্তে, তো তার পক্ষে লেখা সম্ভব হয় না, তো তিনি ওই হ্যাঁ না এর মধ্যে দিয়ে কিন্তু বলার চেষ্টা করেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়, হ্যাঁ আর না এর উত্তরেই সাধারণত প্রশ্ন করা যায়। তো এই প্ল্যানচেটটা আমাদের ভারতবর্ষে যত না প্রচলিত ছিল তার থেকে বিদেশে খুব বেশি প্রচলিত ছিল, বা এর প্রচলন অনেক বেশি দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি যেদি কোনো মিডিয়াম, মানে এন্টিটি কোনো মিডিয়ামে প্রবেশ করে, তাহলে যারা প্ল্যানচেট করছে তাদের প্রত্যেকের ক্ষতি হতে পারে। তো সেই জন্য এই বিষয়টা চট করে খুব বেশি এগোয় না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটাকে শেষ করতে হয়, আর জানতে হয় যে কী করে মিডিয়ামকে বা এন্টিটিকে ছাড়াতে হবে। অনেক সময় যাকে প্ল্যানচেট করা হচ্ছে তার জায়গায় অন্য কেউ তো চলে আসতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, কারণ তুমি যাকে ডাকছো সেই মুহূর্তে যদি সেই এন্টিটির ফ্রিকোয়েন্সি তোমার আশেপাশে না থাকে, অন্য কোনো ফ্রিকোয়েন্সি থাকে, সেখানেও সেও চলে আসতে। অনেক সময় কি হয়, মানে আমি পড়েছি বা জেনেছি আশেপাশে অনেক সময় আমাদের পোষ্যদের এন্টিটিও থাকে, তারাও চলে আসতে পারে। এই যে ধরো প্ল্যানচেটের যে বিষয়টা তুমি বললে, এখানে অন্য এন্টিটিও আসতে পারে, স্পেসিফিক দিনে করতে হয়, মিডিয়াম হতে গেলেও বেশ কিছু ক্রাইটেরিয়া লাগে, ফ্রিকোয়েন্সির ইমব্যালেন্সের যে ব্যাপারটা বললাম। ধরো কারুর মৃত্যু হয়েছে, ফ্রিকোয়েন্সি হাই, সবে সময় মৃত্যু হয়েছে, বাট একটা সময় তো তার পুনর্জন্ম হবে, একটা সময় সে এই ডিমেনশনে আর থাকবে না। তাহলে সবাইকে কি প্ল্যানচেট করলে ডাকা সম্ভব? এখন যদি আমি ভাবি যে
প্রায় 100-150 বছর আগে যে মারা গেছে তাকে আমি প্ল্যানচেট করে ডাকবো, সেটা কি পসিবল আদৌ? অ্যাকর্ডিং টু প্ল্যানচেটের নিয়ম এটা পসিবল নয়। সব থেকে ভালো সাড়া দেয় 1 বছরের মধ্যে, কারণ আমাদের হিন্দু শাস্ত্রে আছে 1 বছর পরে আত্মা আর এখানে থাকে না, তাদের অন্য জায়গায় গতি হয়, এটা হিন্দু যারা শাস্ত্র মুক্তি বলে। পায় আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, যেটাকে আমরা মুক্তি বা ওই বলে না বাৎসর কি আমরা করি সেইভাবে, কারণ অনেকগুলো স্তর আছে লোকে যাওয়ার, সেই স্তরগুলো পার করে একদম পার্মানেন্টলি চলে যায়। যদি তার পুনর্জন্ম হয় পুনর্জন্ম হয়, যদি তার পুনর্জন্ম না হয় সে ইহজীবনের পাপ বা পুণ্য ভোগ করতে তাই তো সেখানেই সেটা করে। এটা অ্যাকর্ডিং টু মিথোলজি। এই বিষয়টা যদি দিয়ে বলো তাহলে আমি বলবো যে আজ থেকে 150 বছর আমি রবীন্দ্রনাথের প্ল্যানচেট করছি, সম্ভব হবে না। ঠিক আছে, ফেক এন্টিটি বেশি আসে, তারা ছদ্মবেশে এসে গেটওয়ে ওপেন করে ঢোকার চেষ্টা করে, এটা অ্যাকর্ডিং টু প্ল্যানচেটের তত্ত্ব অনুযায়ী বলছি। কিন্তু অরিজিনাল যাকে আমি আবাহন করছি সে এই যে এসছে এই নিয়ে অনেক ডাউট থাকে, তার জন্য প্রশ্ন করতে হয় তার প্রিয় জিনিস কি, ঠিক আছে, সে কি ভালোবাসতো, আগে এগুলো করে নিতে হয় প্ল্যানচেটের মধ্যে, করার পরে দেন তারপর তোমার প্রশ্নে যেতে হবে। প্ল্যানচেটের মাধ্যমে কোনো মৃতদেহে আত্মাকে ডেকে আনা সম্ভব? না, একদমই না, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। মিডিয়াম লাগবে এবং তাকে সার্ভাইভাল হতে হবে, দ্যাটস ওয়াই সার্ভাইভাল মিডিয়াম বলা হয়ে থাকে। বুঝতে পারছি। এই যে ধরো অনেক তান্ত্রিক প্র্যাকটিসেস আমরা করি বা সেগুলোর মধ্যে দিয়ে যাই, আমাদের নিজস্ব একটা ফ্রি উইল রয়েছে। তান্ত্রিক যে প্র্যাকটিসেসগুলো হয় সেটা যদি আমি বিহাইন্ড সায়েন্স ভাবতে যাই বা প্যারাসাইকোলজিক্যাল অ্যাসপেক্টে, এটা কি পুরো ম্যানিফেস্টেশনের উপর বেস করেই কাজটা হয়? আমি কোনো একজন তন্ত্রগুরুর কাছ থেকে এটা শুনেছিলাম যে তন্ত্র আর কিছুই নয়, মনের শক্তিতেই সব থেকে বেশি কাজ করে। তুমি কারোর ওপরে তান্ত্রিক ক্রিয়া প্রয়োগ করছো, সেখানে কিছু রিচুয়ালস তোমাকে মেনটেন করতে হচ্ছে, সেই রিচুয়ালসগুলোর সাথে সাথে মন্ত্রও তোমাকে মেনটেন করতে হচ্ছে, এবং সব থেকে বড় কথা ইচ্ছা শক্তি। ওই যে একটা কথা আছে না, পুজো অথবা তন্ত্রে সংকল্প, ঠিক আছে, তুমি সংকল্প করছো আমি কিভাবে জিনিসটাকে সম্পন্ন করব, মানে কোনো রকমভাবে আমি কোনো গাফিলতি হতে দেব না। কাউকে তুমি সেই সংকল্প দিলে সে তোমার জায়গায় ওই কাজটা করছে, তুমি করছো, সেই অনুযায়ী যদি সংকল্প ঠিকঠাক থাকে তাহলে তোমার মনের জোর ওখানে 100% ছিল। তুমি তোমার মনের জোরে কোনো একটা ইচ্ছা প্রকাশ করলে, ম্যানিফেস্ট করলে এবং বারবার সেই কাজটা করলে সেটা সম্ভব হবে ফ্রিকোয়েন্সির মাধ্যমে। এটাকেই আমরা ফ্রি উইল বলে থাকি। ঠিক আছে, ফ্রি উইল ফ্রিডমের সাথে কিছুটা সম্পর্কযুক্ত। ফ্রি উইল আছে বলেই আজকে আমার ইচ্ছা করলো আমি সোজা না গিয়ে বেঁকে গেলাম, ফ্রি উইল আছে বলেই আমি এটা করলাম না কি ওটা করলাম না। ফ্রি উইলের ঠিক উল্টো দিকে আরেকটা জিনিস আছে কৌস্তব, দ্যাট ডিটারমিনিজম। সেটার মানে হচ্ছে জেদ, মানে নিয়ম নীতি রেসপন্সিবিলিটি, এইগুলো হচ্ছে ডিটারমিনিজমের মধ্যে পড়ে। তোমার মানসিকতা যদি ওপেন মাইন্ডেড হয় তাহলে তোমার মধ্যে ফ্রি উইল অনেক বেশি আছে। আর একটা ছোট্ট জিনিস বলি, আমি পড়ানোর সময় আমার স্টুডেন্টসদেরকে বলি যে যাদের ফ্রি উইল বেশি তারা ধনী হয়ে যায় তাড়াতাড়ি, আর যাদের ডিটারমিনিজম বেশি তারা দেরি করে ধনী হয়। কেন? ডিটারমিনিজমের ক্ষেত্রে লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য পূরণের জন্য তুমি সব কিছু ত্যাগ করে ওই লক্ষ্যকে উদ্দেশ্য করে এগোতে থাকবে। ফ্রি উইলের লক্ষ্য স্থির থাকে না, ফ্রি উইলেরও লক্ষ্য থাকে কিন্তু স্থির থাকে না। কিন্তু মুক্তমনা হওয়ার জন্য নতুন নতুন সৃষ্টি ফ্রি উইল দিয়ে আসে, ডিটারমিনিজম দিয়ে নতুন সৃষ্টি আসে না। যেই কারণে যখন তুমি নতুন কিছু সৃষ্টি করবে মানুষের পছন্দ হবে, মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করবে। যাদের ফ্রি উইল বেশি মানুষ তাদের বেশি পছন্দ করে, যাদের ডিটারমিনিজম বেশি সিলেকশন খুব কম, সিলেক্টিভ লোক তাদের পছন্দ করে। কিন্তু তার সাথে সাথেও তোমার যখন সে সাকসেস হয়ে যায় তারপরে তার পরিচিতিটা আসে। তো এই দুটো পার্থক্য। যে কোনো তান্ত্রিক প্রয়োগ ফ্রি উইলের মাধ্যমেই করা হয়, ডিটারমিনিজমের মাধ্যমে করা হয় না, কারণ সেটার মধ্যে জেদ থাকে। হিতে বিপরীত এমন অনেক প্রয়োগ হয়, মানে ধরো কোনো একজন তান্ত্রিক প্রয়োগ করছেন কিছু, তার ক্ষতি হয়ে গেল উল্টে, তখন সেখানে ডিটারমিনিজম কাজ করে। কিন্তু যদি ফ্রি উইল কাজ করে তাহলে সেখানে কিন্তু ইজিলি খুব দ্রুত ফল পাওয়া যাবে। এটা আর কিছুই না, আমাদের ইচ্ছা শক্তি। মন 3টে মিডিয়াম নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বা বলতে পারো মন যদি একটা ছাদ হয়
তার 3টে পিলার আছে। একটা হচ্ছে তোমার ইচ্ছা শক্তি, একটা হচ্ছে তোমার আচরণ শক্তি, আর আরেকটা হচ্ছে তোমার অনুভূতি শক্তি। তার মধ্যে ইচ্ছা শক্তিকে যদি তুমি কাজে লাগাও তাহলে তুমি কাজ সম্পন্ন করতে পারবে। অনুভূতি শক্তিকে যদি তুমি কাজে লাগাও তাহলে তোমার ইচ্ছা শক্তি বেড়ে যাবে। আর আচরণ শক্তিকে যদি কাজে লাগাও তাহলে বাকি দুটো শক্তি তোমার আচরণকে হেল্প করবে। তো এইভাবেই মন কাজ করে। ধরো একটা কথা, অনেকের মনে ইচ্ছা আমি ধনী হব, হুম খুব ইচ্ছা শক্তি, হুম বাট কাজ করলো না। তার মানে হয় তোমার অনুভূতি শক্তি কম অথবা আচরণ শক্তি কম। হয়তো তুমি তার জন্য ঠিক মতন খাটোনি, বা তুমি ধনী হওয়ার জন্য না একটা ফিলিংস দরকার যে আমি ধনী, এই মনে করাটা, দ্যাট ইজ দ্য ফিলিংস। এটা যদি কম থাকে তোমার ইচ্ছা জোর পাবে না, তখন কিন্তু ইচ্ছা কাজ করবে না। ওই জন্য আমরা অ্যাবান্ডেন্সের এনার্জি। এক্স্যাক্টলি তাই। তোমার মনে হচ্ছে যে আমি বিশাল বড় একজন, বা আমি জাস্ট কমন সিম্পল জিনিস বলছি যে আমি পরীক্ষায় পাশ করব, দ্যাটস ইয়োর উইশ, দ্যাট ইজ ইচ্ছা শক্তি। কিন্তু পাশ করার জন্য তো একটা অনুভূতি দরকার হয়। সেই অনুভূতিটা যদি তোমার মধ্যে না থাকে তোমার ওই ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। এবং তার সাথে সাথে তোমাকে আচরণও করতে হবে, যা যা করণীয় পরীক্ষা পাশ করার জন্য সেটাকে করতে হবে। এই একটাই জিনিস আছে যেটা আমরা চোখে দেখতে পাই, আচরণ শক্তি। সেই জন্য বেশিরভাগ বাস্তববাদী লোকেরা মনে করে যে পড়লেই পরীক্ষায় পাশ করা যায়। এমন বহু লোক আছে যারা শুধু আচরণ করে, মানে পড়ে, তারা পরীক্ষায় পাশ করে না। যদি সেটাই হতো তাহলে যারা দরিদ্র, যারা আজকে খেটে খায়, তারা সবাই ধনী হচ্ছে না। তাদের আচরণ শক্তি অনেক বেশি, কোথাও গিয়ে হয়তো ধনী হওয়ার অনুভূতি শক্তি কম। কি করে মাস গেলে 10,000 টাকা ইনকাম করতে পারে একটা লোক, এটা কখনোই ভাবতে পারবে না যে আমি সামনের মাসে 2 কোটি টাকা ইনকাম করতে পারবো। বা যদি সে ভাবেও, সে এটা ফিল করতে পারবে না, 2 কোটি টাকা ইনকাম করার যে একটা আলাদা ফিলিংস আছে সেটা সে আনতে পারবে না। তার মানে তাকে ওই 3টেকেই একসাথে অ্যালাইনমেন্ট আনতে হবে, তবেই গিয়ে সে ওই জিনিসটা পাবে। ম্যানিফেস্টেশনে এই 3টে জিনিসেরই গুরুত্ব আছে, শুধু ইচ্ছা শক্তি দিলে হবে না। ফ্রি উইল এই 3টেকে নিয়ে কাজ করে। খুব ইন্টারেস্টিং লাগলো। আজকে অনেকগুলো কথা ছিল যেগুলো তোমার থেকে জানার ইচ্ছা ছিল আমার, বাট সেটা অন্য একটা পডকাস্টে হবে, কারণ সেইগুলো নিয়েও আমরা মাল্টিপল জিনিসপত্র আলোচনা করব। থ্যাংক ইউ ইন্দ্রায়ুদ্ধা কৌস্তবের আড্ডাতে আসার জন্য। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে। নিশ্চয়ই। প্যারাসাইকোলজির এমন অনেক টপিক রয়েছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো। একদম। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। ইন্দ্রায়ুদ্ধার থেকে আপনারা আরও কী কী জানতে চান সেগুলো কমেন্ট করে আমাকে জানান। নেক্সট পডকাস্টে আপনার প্রশ্নগুলোও আমরা নিয়ে আসব। আপনারা যদি আমার সাথে আপনার নিজস্ব জীবনে ঘটে যাওয়া কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে, ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে বা কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্সের ব্যাপারে জানাতে চান, আমার স্টুডিওতে এসে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এইখানে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।